অধ্যায় ৫ অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়ন বাংলাদেশের খনিজ শিল্প কলাক্ষেত্র হচ্ছে জামালগঞ্জ, বগুড়া, বড়পুকুরিয়া, দিনাজপুর, খলসপুর, রংপুর, দিঘিপাড়া, দিনাজপুর, ফুলবাড়ি, দিনাজপুর। তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপাদানসমূহ হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, নিষ্ক্রিয় গ্যাস। তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, ইউরিয়া সার উৎপাদনে, তারপর হচ্ছে গৃহস্থালী কাজে এবং হচ্ছে পরিবহন খাতে এবং অন্যান্য শিল্প কারখানায়। কয়লার মান হচ্ছে আদালত ছাই, সালফার, আর্সেনিক, ক্যালরিমান। তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে জ্বালানি, বিদ্যুৎ এবং হচ্ছে ধাতু নিষ্কাশন, যৌগ উৎপাদন হচ্ছে কয়লার গ্যাসীকরণ, তারপর হচ্ছে কয়লার আত্তীকরণ, ফিশার ট্রিপসা পদ্ধতি, কয়লার হাইড্রোজেনেশন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের শিল্প। ইউরিয়া, কাঁচা সিরামিক, কাগজ, সিমেন্ট, সাবান, চিনি, কীটনাশক, রাসায়নিক রং, তারপর সালফারিক অ্যাসিড, কস্টিক সোডা, চামড়া ট্যানিং, তারপর দূষণ নিয়ন্ত্রণ কৌশল, তারপর বায়ু দূষণ হচ্ছে প্রভাবনীয় রূপান্তর হচ্ছে প্রভাবকীয় ভিতরের অংশ, তারপর ভূত আবরণ, অপ্রভাবক নাইট্রোজেন অক্সাইড বিজারণ, কার্বন মনোক্সাইডের জারণ, তারপর হচ্ছে দহনকৃত হাইড্রোকার্বন HCl এর জারণ, তারপর হচ্ছে তরল দূষণ হচ্ছে ETB। দাবসমূহ হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট, টার্সিয়ারি ট্রিটমেন্ট। বজ্র রিসাইকেলের প্রণালী হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, কাঁচা, খবর, কাগজ। বজ্র রিসাইকেলের উদ্দেশ্য হচ্ছে বহুল ব্যবহৃত বস্তুর অপচয় রোধ করা, তারপর হচ্ছে নতুন কাঁচামালের তারপর ব্যবহার হ্রাস করা, তার শক্তি ব্যবহার কমানো, বায়ু দূষণ, পানি দূষণ হ্রাস করা, হচ্ছে পণ্য পরিবহন করা, প্রাকৃতিক উৎসসমূহ সংরক্ষণ করা। ন্যানো প্রযুক্তি, ন্যানোকণা, তার হচ্ছে ব্যবহার বৌদ্ধ ধর্ম। এখানে ব্যবহার হচ্ছে কসমেটিক, ন্যানোকণার ব্যবহার হচ্ছে কসমেটিক, তারপর হচ্ছে টেক্সটাইল শিল্প, ন্যানোগাড়ি, দূষণ প্রতিরোধ, তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তা, শিল্পে, তারপর হচ্ছে চিকিৎসা শিল্পে। অপরদিকে ধর্মগুলো হচ্ছে ল্যাটিন ধর্ম, অনুঘটনিক গুণাগুণের মৌলিক বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ন্যানোটিউবের ধর্ম হচ্ছে শক্তি দৃঢ়তা, বৈদ্যুতিক ধর্ম তার বা হচ্ছে তাপীয় ধর্ম। অপরদিকে ক্ষেত্র হচ্ছে নানো কার্বন ন্যানোটিউব, তারপর হচ্ছে আণবিক সুইচ, স্ক্যানিং টানেল হ্যান্ডলিং মাইক্রোস্কোপ, তারপর হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইম্পর্টেন্ট সংখ্যাসমূহ: আর্জিসিলিয়াসের দ্রব্য, তারপর আর্জিসিলিয়াসের দ্রব্য হলো সিলিকা প্রধান যৌগ, তারপর সেটি মূলত সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইডের সাথে থাকে। ইস্পাত, লোহা থেকে ইস্পাত তৈরি করা থেকে ঘর্ষণবৃত্ত হাইড্রোকার্বন থেকে পলিকার্বনের মাধ্যমে হচ্ছে পলিথিন এবং পিভিসি সহ প্লাস্টিক দ্রব্য তৈরি করা থেকে। কয়লার মান সঠিক বিষয়ের উপর নির্ভর করে ক্যালোরিফিক মান, শতকরা সালফার, শতকরা কার্বনের পরিমাণ, তারপর শতকরা উদ্বায়ী এর বস্তুর পরিমাণ, তারপর শতকরা জলীয় বাষ্প এবং হচ্ছে শতকরা ছায়ের পরিমাণ। কয়লার স্তর, লেয়ার অফ কোল। কয়লা হচ্ছে এটি স্থিরভূত, তারপর হচ্ছে শিলা, যার উপাদান হচ্ছে নিষ্ক্রিয় কার্বন, তার হচ্ছে দুই দিয়ে অবশেষে খনিজ দ্রব্য মিশ্রিত এই পদার্থের তার হচ্ছে ভূপৃষ্ঠের নিচে পাওয়া যায়। ভূপৃষ্ঠে কয়লার চারটি স্তর দেখা যায়। এক হচ্ছে কয়লার স্তর, তার সিম এবং হচ্ছে বালু পাথর সেলদা কয়লা। তারপর হচ্ছে কাগজ উৎপাদন, কাঠ ও বাঁশ, কাগজ উৎপাদনের দুটি অংশ নিয়ে গঠিত। কাঠ, বাঁশ এবং হচ্ছে পাল্প বা মন্ড উৎপাদন, মন্ড থেকে কাগজ শিট উৎপাদন, কাছের উপকরণ। কাছে তৈরির প্রধান উপাদান হলো সিলিকা, বালি, চুনা, পাথর, সোডা ও তিনটি হচ্ছে মূল উপাদান থেকে উৎপাদিত। কাচের মোটামুটি সংযুক্ত হলো সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকা ছড়ানো পানি, তার হচ্ছে কাঁচা উপাদান পদ্ধতি, তার হচ্ছে কাছের উৎপাদন পদ্ধতি চারটি ধাপে সম্পন্ন হতে কাটলন, আকৃতি প্রদান, পান দেওয়া এবং চ্যানেলিং, ফিশিং। তার হচ্ছে কাছের বৈশিষ্ট্য: কাছে প্রকার অদানা, তার হচ্ছে স্ফটিকাকার, তার হচ্ছে অজৈব, স্বচ্ছ, কঠিন পদার্থ, তার হচ্ছে এটা রাসায়নিক প্রতিরোধ ক্ষমতা এবং হচ্ছে প্রতিরোধ ক্ষমতা খুব উচ্চ থেকে এবং করে এবং হচ্ছে খুব সান্দ্রতা ভিসকসিটি অধিকার হয়ে থাকে নিষ্পন্ন গণনা করি। কাঁচা শিল্প, কাঁচা শিল্পের প্রধান উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড ও এটা বিভিন্ন রকমের ক্ষারীয় ধাতুর অক্সাইড, তা হচ্ছে এগুলো বিভিন্ন রকম অনুপাতে মিশিয়ে উচ্চচাপে গুলিয়ে কাছে উৎপাদন করা হয় থেকে কিউরিং, তা হচ্ছে চামড়ার প্রোটিনে যেন ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেজন্য কিউরিং করা হয় থেকে। সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড কিউরিং এর মাধ্যমে হচ্ছে কাঁচা চামড়াতে যথাযথ সম্ভব পানি বের করে দেওয়া হয় থেকে। ক্রোম ট্যানিং দুই প্রকার হয় থেকে। একক পাতা, যেখানে হচ্ছে বেশি ক্রোমিয়াম সালফারটা ব্যবহৃত হয় থেকে। দ্বিপাত পদ্ধতি সোডিয়াম ট্রাইক্রোমেট ব্যবহার করা থেকে। ক্যালকিয়াসের দ্রব্য, ক্যালকিয়াসের দ্রব্যের উদাহরণ হলো চুনাপাথর, সিমেন্টের রক্ষা চক্কা, সিমেন্ট যুক্ত পদার্থ এবং কার বজ্র, তাপসি গ্লেজিং হলো ছিদ্রযুক্ত অমসৃণ, হচ্ছে সিরামিকের উপর কাঁচা মিশ্রণ দিয়ে তৈরি উত্তপ্ত কাঁচা এটা পাতলা আবরণের সৃষ্টি করা হয় থেকে। উচ্চ সিরামিকে সোডিয়াম ক্লোরাইড দিয়ে গ্লেজিং করা হয় থেকে। ছাই, কয়লার খনিজ দ্রবণকে ছাই বলা থেকে। কয়লাতে ছাইয়ের পরিমাণ না থাকা কম থাকা উত্তম, এটি বলা কয়লার নমুনা 5% ছাই থাকা ভালো। জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং পেট্রোলিয়াম কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলা হয় থেকে। টেনিনি হলো পলিফেনল এবং হচ্ছে গ্লুকোসাইডের জটিল মিশ্রণ। ইহা চামড়ার প্রোটিনের সহিত বিক্রিয়া করে প্রোটিনকে সম্পূর্ণ অর্ধকৃত করে। ট্যানিং, পশুর কাঁচা চামড়া থেকে উপযুক্ত করার জন্য রাসায়নিক পদ্ধতিতে পাকা চামড়া এবং লেদারে রূপান্তরিত করাকে ট্যানিং বলা থেকে। তা হচ্ছে ট্যানিং দুই প্রকার হয়ে থাকে। ন্যানো পার্টিকেল, ন্যানোকণা, তার হচ্ছে ন্যানো পার্টিকেল অতি ক্ষুদ্র দৃশ্যমান, তার হচ্ছে পদার্থ, তাদের যে কোনো মাত্রায় যেমন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস এবং 1 থেকে 100 ন্যানোমিটার হবে। পাল্প উৎপাদন, তার হচ্ছে 3 ধরনের রাসায়নিক পদ্ধতিতে পাল্প উৎপাদন করা থেকে। এক সালফার পদ্ধতি বা ক্রাফট প্রসেসর, 2 হচ্ছে সালফার পদ্ধতি, সোডা পাল্প পদ্ধতি, বিট হচ্ছে ইহা কার্যত তার হচ্ছে উদ্ভিদ জাতীয় পচা বিগলিত পদার্থ নিয়ে উদ্ভিদের জঞ্জাল হতে তার হচ্ছে গলাতে রূপান্তরের প্রথম স্তর, তার হচ্ছে 90%
90% পানি থেকে বায়ু দূষককে নিয়ন্ত্রণের কৌশলতা হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য 3টি পদ্ধতি ব্যবহার থেকে প্রভাবিত পদ্ধতি সূক্ষ্ম চাকন চাকনি তারপর হচ্ছে পদ্ধতি এবং হচ্ছে দূষক গ্যাস পদ্ধতি ব্রিটিশ তাপমাত্রা লিমিট থেকে পনেরো পানিতে 1 ডিগ্রি ফারেনহাইট বাড়াতে হবে যে তারপরে প্রয়োজন হতে তাদের থেকে ব্রিটিশের থার্মাল ইউনিটে বলে থেকে ব্রিটিশ থার্মাল ইউনিট ইজ 250 ক্যালোরি তারপর হচ্ছে সার্বনিক এজেন্ট হ্যাঁ, চামড়ার লোম এবং হচ্ছে চর্বি এবং গ্রিস এবং কেরাটিনাস পদার্থ দূর করতে সান্নিধ্যকরণ এবং হচ্ছে শার্পেনিং এজেন্টের মাধ্যমে হচ্ছে উচ্চ করা থেকে শার্পেনিং এজেন্ট সমূহ তারপর সোডিয়াম সালফেট এবং সোডিয়াম সালফেট এবং যে সমূহ সাতালিকা সমূহ 27.1% সোডিয়াম সালফেটে 98.6% এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড 14.3% সোডিয়াম কার্বনেটের মিশ্রণ তারপর H2S এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এরা দ্রবকম রূপে কাজ করে তারপর হচ্ছে সিরামিক সিরামিকের ল্যাটিন কিরামোস শব্দটি থেকে এসেছে এর অর্থ হচ্ছে বার্ন্ট এগুলি হচ্ছে ম্যাটেরিয়াল যার অর্থ হচ্ছে পোড়ামাটি সুতরাং কাদামাটিকে বিভিন্ন আকৃতি দেওয়ার জন্য পুড়িয়ে যে সকল বস্তু সামগ্রী তৈরি করা থাকে তাদেরকে সিরামিক বলা থেকে সিরামিক শিল্প কাজের মধ্যে সিরামিক দ্রব্যের কাঁচামাল হচ্ছে বিভিন্ন মাটিটা ধাতব অক্সাইড জাতীয় দ্রব্য যা উচ্চ তাপে প্রদান করা হয় থাকে সিমেন্ট তৈরি উপাদান সিমেন্টের তৈরি উপাদানকে দুভাগে ভাগ করা হয় থাকে ক্যালকেরিয়াস ও আর্জেলিয়াস দ্রব্য তার হচ্ছে সিমেন্ট শিল্প সিমেন্ট প্রধানত ক্যালকেরিয়াস ও আর্জেলিয়াস এই দুই জাতীয় হচ্ছে বস্তুর মিশ্রণে উচ্চতা বা প্রক্রিয়া তৈরি করা হয় থেকে ড্রিঙ্কিং লিখিত পেপার কালে মুছে ফেলা বা দ্রবীভূত করা হয় থেকে কে ইংরেজিতে একে ড্রিঙ্কিং বলা থেকে ড্রিঙ্কিং প্রক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইডে তার হচ্ছে সোডিয়াম এবং হচ্ছে সিলিকেট বা উভয় হতে পারে ইটিপি এর মূলনীতি হচ্ছে ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টে হচ্ছে কাঁচা প্রণালীতে 3টি মূলনীতি দেখা যায় তৈরিতে বিশ্লেষণ এবং ইলেকট্রোডায়ালিসিস তারপর হচ্ছে প্রভাবান পিএইচে তারপর হচ্ছে জীবের প্রযুক্তি এবং বায়োটেকনোলজি এখানে নজরে বিগত মেডিকেল পরীক্ষার এমসিকিউ সমূহ হতে হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের শতকরা কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে উত্তর হচ্ছে 55%। কোন জাতীয় কলা জ্বালানি বেশি উত্তর হচ্ছে অ্যান্থাসাইট। এলপিজি সিলিন্ডারের লিককে শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়ে থাকে CH3SH। তারপর হচ্ছে চশমার লেন্সের জন্য কোনটি ব্যবহৃত হয়ে থাকে ফ্লিন্ট গ্লাস ক্রুক্স গ্লাস। চশমার লেন্সের তৈরির জন্য কোন গাছ ব্যবহার হয়ে থাকে উত্তর হচ্ছে ক্রুক্স গ্লাস। নিচের কোনটি সিরামিক তৈরির কাঁচামাল নয় সিরামিক তৈরির কাঁচামাল নয় হচ্ছে মুলাইট ক্যালদাইন সিলিকা এবং ফেলসপার হচ্ছে সিরামিক তৈরির কাঁচামাল। তারপরে শতভাগ রিসাইকেল করা যায় কোনটি তামা। তারপর হচ্ছে মিথেনের সাথে পানি যোগ করলে কার্বন মনোক্সাইড প্লাস 3 অণু হাইড্রোজেন হয়ে থাকে এই প্রভাবকটি এই কোন প্রভাবকের জন্য হয়েছে উত্তর হচ্ছে নিকেলের প্রভাবকের জন্য হয়েছে। নিচের কোনটি কাঁচের রাসায়নিক উপাদান উত্তর হচ্ছে কাঁচের রাসায়নিক উপাদান হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। তার হচ্ছে কাঁচা চামড়া কিউরিং করার জন্য নিচের কোন রাসায়নিক বস্তুটি ব্যবহার করা হয়ে থাকে কাঁচা চামড়াটি কিউরিং করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে চামড়া ট্যানিংয়ের জন্য ব্যবহার করা হয় কোনটি চামড়া ট্যানিংয়ের জন্য ব্যবহার করা হয় থাকে ক্রোমিয়াম সালফেটে তারপর হচ্ছে বিস্কুট ফায়ারিং কোন উৎপাদনের জন্য জড়িত বিস্কুট ফায়ারিং প্রক্রিয়া সিরামিকের সাথে জড়িত ন্যানো স্বর্ণ পার্টিকেলের নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে ন্যানো স্বর্ণ পার্টিকেল চুম্বক ধর্ম প্রদর্শন করে। অ্যান্থ্রাসাইট কলার জ্বালানির মান কত উত্তর হচ্ছে 14,500 থেকে 15,500 ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড। অ্যান্থ্রাসাইট কলার জ্বালানি মান হচ্ছে 14,500 থেকে 15,500। তারপর হচ্ছে বাংলাদেশে কোন ধরনের শিল্প কারখানা স্থাপনের আগে ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বসানো জরুরি উত্তর হচ্ছে ট্যানারি শিল্প কারখানার আগে ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বসানো জরুরি। তার হচ্ছে নিচের কোনটি চায়না ক্লের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 2 সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে 2H2O। তারপর হচ্ছে জিপসামের সংকেত হচ্ছে জিঙ্ক সালফেট ইন্টু 10H2O। তারপর হচ্ছে ইটিপি কি হচ্ছে শিল্পের তরল বজ্র দূষণ মুক্ত করা হচ্ছে বড় প্রক্রিয়া কলারা ক্যালোরিফিক মান হচ্ছে 1140 ব্রিটিশ BTU বাই পাউন্ড। তারপর হচ্ছে ন্যানোকণার আকৃতি হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। তারপর চিড়িয়া বস্তুদের প্রধান কাঁচামাল হচ্ছে কার্বন তরললিখিত পেট্রোলিয়াম গ্যাস। ইউরিয়া প্রস্তুতির প্রধান কাজ হচ্ছে তরললিখিত পেট্রোলিয়াম গ্যাস। তার হচ্ছে ন্যানো পার্টিকেলের আকার হচ্ছে 100 থেকে 100 ন্যানোমিটার। তার হচ্ছে প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট 2H2O। তারপর হচ্ছে সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে কোনটি থাকে না সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে থাকে না হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইড। তারপর হচ্ছে নিচের কোন পদটি ন্যানোকণা সংশ্লিষ্ট নয় ন্যানোকণা সংশ্লিষ্ট নয় হচ্ছে সেমিকন্ডাক্টর। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ সমূহ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো অঞ্চলে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়নি দিনাজপুরে ব্যাখ্যা বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কি ধরো
বাংলাদেশের বৃহত্তর সিলেট, কুমিল্লা, নোয়াখালী এই পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার রয়েছে। এছাড়াও দেশের সমুদ্র সময় কিছু গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত রয়েছে। দিনাজপুর অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র নয়, বরং কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রের সংখ্যা কতটি? এখন হচ্ছে 27টি, কিন্তু বর্তমানে হচ্ছে 29টি। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রের সংখ্যা 2017 সালে তার হচ্ছে আবিষ্কৃত গ্যাসের ক্ষেত্র হলো মোট হচ্ছে 27টি, তবে 24/10/2017 সালে প্রকাশিত সংবাদ মতে ভোলা জেলার শাহবাজপুর 3 কিলোমিটার, বোরহানউদ্দিন জেলার টুগুরি ইউনিয়নে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। জেনে রাখা ভালো, বাংলাদেশের আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নামগুলো নিম্নরূপ। গ্যাস উত্তোলন কার্যক্রম চালু রয়েছে হচ্ছে রশিদপুর, কৈলাসটিলা, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, শিমুতাং, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বিবিয়ানা, জালালাবাদ, মেঘনা, নরসিংদী, শাহবাজপুর, সাঙ্গু, শালদা নদী, মৌলভীবাজার, বাঙ্গুরা, হরিপুর, সিলেট, লালমাই, শ্রীকাল। গ্যাস উত্তোলন কার্যক্রম অপেক্ষমান আছে বেগমগঞ্জ, কুতুবদিয়া, রূপগঞ্জ। গ্যাস উত্তোলন কার্যক্রম বন্ধ হচ্ছে ছাতকা, কামাতা, ফেনী। নতুন আবিষ্কৃত থেকে টগরি। তার হচ্ছে নিচের কোন গ্যাসের ক্ষেত্র থেকে উত্তোলন কার্যক্রম অপেক্ষা রয়েছে? কোন গ্যাসের ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম অপেক্ষমান রয়েছে? উত্তর হচ্ছে কুতুবদিয়া। তা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসের ক্ষেত্র অবস্থিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র অবস্থিত হচ্ছে সিলেটে। তার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বাংলাদেশের 26টি গ্যাস ক্ষেত্রের মধ্যে 19টির মধ্যে 120টি কূপের মধ্যে 93টি কূপ থেকে গ্যাস উত্তোলন হওয়া থেকে যাচ্ছে। এসব গ্যাস ক্ষেত্রের মধ্যে সিলেটে, চট্টগ্রাম এবং কুমিল্লায় অবস্থিত। এগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে বিবিয়ানা। হ্যাঁ, তারপর হচ্ছে সিলেটে অবস্থিত। এই গ্যাস ক্ষেত্র হতে দৈনিক গ্যাস সবচেয়ে বেশি 830 MCF মিলিয়ন কিউবিক ফিটে গ্যাসে উত্তোলিত হতে জেনে রাখা বলা পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ইরান ও কাতারে অবস্থিত। ইরানের সাউথ প্রোস এবং কাতারে নর্থ ডোম। সাউথ প্রোস নর্থ ডোম। বাংলাদেশের গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়ে থাকে কোথায়? উত্তর হচ্ছে হরিপুরে। তার হচ্ছে সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র 1910 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বপ্রথম গ্যাস খননের কাজ শুরু হলেও প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়ে থাকে 1955 সালে সিলেটের হরিপুরে। 1957 সালে সেখানে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়ে থাকে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়ে থাকে কত সালে? উত্তর হচ্ছে 1957 সালে। 1910 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বপ্রথম গ্যাস খননের কাজ শুরু হলেও প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়ে থাকে 1955 সালে সিলেটের হরিপুরে। 1957 সালে সেখানে প্রথম গ্যাস উত্তোলন করা হয়ে থাকে। তার হচ্ছে প্রথম গ্যাস উত্তোলন করা থেকে 1957 সালে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের হচ্ছে মূল উপাদান হাইড্রোকার্বন। তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপাদান। তার হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। তারপর C1 থেকে C4, তারপর হচ্ছে হাইড্রোকার্বন কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়। পৃথিবীর কোনো গ্যাসের হাইড্রোজেন সালফেটে থাকে, এটি খুব দুর্গন্ধযুক্ত এবং উপস্থিতি। প্রাকৃতিক গ্যাসের মানে নির্ণয় করে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের শতকরা 93.68 থেকে 98 মিথেন না থাকে, তার হচ্ছে এতে হাইড্রোজেন সালফেটে প্রায় অনুপস্থিত থাকে। সুতরাং বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস অত্যন্ত উচ্চমানের হয়ে থাকে। জেনে রাখা ভালো, প্রাকৃতিক গ্যাস তার হচ্ছে খনিজ তেল বা পেট্রোলিয়াম কলাকে জীবাশ্ম জ্বালানি বলা থাকে। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তে সবচেয়ে বেশি মিথেন রয়েছে? উত্তর হচ্ছে তিতাস, রশিদপুর। সবচেয়ে বেশি মিথেন রয়েছে হচ্ছে প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তিতে সবচেয়ে বেশি মিথেন রয়েছে হচ্ছে রশিদপুরে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের উপাদান। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের 98% মিথেন পাওয়া যায় রশিদপুর গ্যাস ক্ষেত্রে। সর্বনিম্ন 93.68% পাওয়া যায় হচ্ছে মিথেন পাওয়া যায় বিয়ানীবাজার এবং শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে। বাংলাদেশের কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে? সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসে ব্যবহৃত হয়ে থাকে? উত্তর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। তার হচ্ছে ব্যাখ্যা, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। পেট্রো বাংলার 2010-11 বার্ষিক রিপোর্টের মতে নিম্নোক্ত প্রাকৃতিক গ্যাসের শতকরা পরিমাণ জানা যায়। তা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে সরকারি গ্যাসের মোট পরিমাণ আছে 55%। সরকারি যোগ্য হচ্ছে বিভিন্ন প্রকল্পে, সরকারি প্রকল্পে 39 এবং বিভিন্ন প্রকল্প হচ্ছে 16। সুতরাং বিদ্যুৎ উৎপাদনে মোট হচ্ছে 55%। শিল্পক্ষেত্র বাগানে, শিল্পক্ষেত্রে 17 এবং চা বাগানে 1% হয়ে থাকে। মোট হচ্ছে 18%। তারপর হচ্ছে ইউরিয়া সার উৎপাদন হচ্ছে 10%। বাসা বাড়িতে জ্বালানি রূপে হচ্ছে 12% এবং হচ্ছে যে গাড়ি জ্বালানি রূপে 5%। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে? উত্তর হচ্ছে 55%। হচ্ছে বাংলাদেশের ইউরিয়া সার তৈরিতে কত পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়ে থাকে? উত্তর হচ্ছে 10%। তার হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? বিদ্যুৎ উৎপাদন 18% ভুল। গাড়ির জ্বালানি রূপে 5%, চা বাগানে 10%, এটা ভুল। বাসা বাড়িতে 55%, এটাও ভুল। সুতরাং সঠিক হচ্ছে গাড়ি চালানোর রূপে 5%।
নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের ব্যবহার? উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হচ্ছে ইঞ্জিনে বাষ্পতাপ উৎপাদনে, তারপর হচ্ছে হিলিয়ামের উৎস হিসাবে, তারপর হচ্ছে সালফারের উৎপাদনের কাঁচামাল হিসেবে। উত্তর হচ্ছে সবগুলো। প্রাকৃতিক গ্যাসের কটি ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে, তারপর হচ্ছে সার উৎপাদনের কাঁচামাল হিসেবে, সার উৎপাদনের কাঁচামাল হিসেবে, তারপর হচ্ছে গৃহস্থলী রান্নাবান্না সহ যাবতীয় কাজের জ্বালানি হিসেবে, গৃহস্থলী রান্নাবান্না সহ যাবতীয় কাজের রান্নাবান্না জ্বালানি হিসেবে, তারপর হচ্ছে যানবাহনের জ্বালানি হিসেবে, তারপর হচ্ছে বিভিন্ন ইঞ্জিনে বাষ্পতাপ উৎপাদনে, তারপর হচ্ছে ঘরবাড়ি, তারপর হচ্ছে অফিস আদালত গরম হিটার এবং ঠান্ডা করতে এয়ার কন্ডিশনের ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে সালফার এবং উৎপাদনে কাঁচামাল H2S থাকে বলে সালফার ডাই এবং হচ্ছে কাঁচামাল ব্যবহৃত হয়ে থাকে হিলিয়ামের উৎস হিসাবে শিল্প কারখানা, যেমন ইস্পাত, কাঁচা সিমেন্ট এবং হচ্ছে পেপার, পেট্রোলিয়াম, রিফাইনিং ইত্যাদি শিল্পে, তারপর হচ্ছে শিল্পের জ্বালানি হিসেবে। তারপরে রয়েছে প্লাস্টিক দ্রব্য, যেমন হচ্ছে পলিথিন, মিথানল এবং হচ্ছে প্রস্তুত কাঁচামাল হিসেবে। তারপর হচ্ছে এমনি উৎপাদনের সঠিক নয় কোনটি? নাইট্রোজেন হাইড্রোজেনের অনুপাত এক অনুপাত 3 রাখা হয়ে থাকে। তারপর হচ্ছে উত্তর হচ্ছে বি হচ্ছে 100 বায়ুমণ্ডলের চাপ রাখা থাকে এমনি এসিড উৎপাদন হেবার প্রণালীতে 1/3 আয়তনিক অনুপাতে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসকে মিশ্রিত করার মিশ্রণকে 200 বায়ুমণ্ডলের চাপে সংকুচিত করা থেকে এই চাপনিষ্ঠ গ্যাস মিশ্রণকে একটি বিক্রিয়া প্রকোষ্ঠে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতায় তারপর আয়রন চূর্ণ এবং প্রভাবক মালিবডেনাম এবং স্যালামিনাম অ্যাসিডের উপরে তারপর নাইট্রোজেন হাইড্রোজেন সহযোগে এমনি উৎপন্ন থাকে। কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে ইউরিয়া তৈরি হয়ে থাকে এবার বস্তু প্রণালীতে, তারপর অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন। অ্যামোনিয়া উপাদানে যে দুটি কাঁচামাল তারপর হচ্ছে তা দুটি উৎস পাওয়া যায়, তা হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস থেকে। এবার বস্তু পদ্ধতিতে উৎপন্ন হয় অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এবং বিক্রিয়া উৎপন্ন থেকে। কয়লার স্তর নয় কোনটি? কয়লার স্তর নয় হচ্ছে কয়লার স্তর নয় হচ্ছে চুনাপাথর। তারপর হচ্ছে কয়লার স্তর, তার হচ্ছে কয়লার স্তর হচ্ছে তার হচ্ছে স্থির গতিশীলা, যার প্রধান না উপাদান হচ্ছে নিঃস্ব কার্বন। ভূপৃষ্ঠে 4টি স্তর দেখা যায়, তার হচ্ছে কয়লা স্তর, স্টিম, তারপর হচ্ছে বালু পাথর, শেল এবং 4 হচ্ছে কয়লা। কয়লাকে বলা হয় থাকে ব্ল্যাক ডায়মন্ড। কয়লাকে বলা হয় থাকে ব্ল্যাক ডায়মন্ড, মানে হচ্ছে কালো হীরা। তারপর হচ্ছে বাংলাদেশের কলাক্ষেত্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো কয়লা। দেশে অনেকে কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় থাকে। বাংলাদেশে রাজশাহীর বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুরে বরপুরিয়া ও সিলেটের জেলায় উন্নত মানের ভিটামিন এবং লিগন্যান্ট করা খনি রয়েছে। এছাড়াও ফরিদপুরে বাঘাগিয়া এবং চাঁদাবিল, খুলনার কোলাবিল এবং সিলেটের পিঠিয়া জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, চট্টগ্রামে এবং হচ্ছে বান্দরবান অঞ্চলে লিগন্যান্টের শ্রেণীটা কয়লার সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে বর্তমান 3 ধরনের কয়লা পাওয়া গেছে: লিগনাইট কয়লা, পিঠে কয়লা, বিটুমিনাস কয়লা। বাংলাদেশে কটি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে? কয়লা খনি আবিষ্কৃত হয়েছে এই পর্যন্ত 5টি। বাংলাদেশের কলাক্ষেত্র তার হচ্ছে এখন পর্যন্ত 5টি কলাক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে। এগুলো হচ্ছে জামালগঞ্জ, বগুড়া, পুরাতন কলাক্ষেত্র, তারপর হচ্ছে পুকুরিয়া, দিনাজপুর, তারপর হচ্ছে ফুলবাড়ি দিনাজপুর, দিঘিপাড়া দিনাজপুর। তো দিনাজপুরে হচ্ছে 3টি, বড়পুকুরিয়া, ফুলবাড়ি, দিঘিপাড়া। আর রংপুরে হচ্ছে একটি, খালিশপুর বা কলসপুর বা পীরগঞ্জ। আর জামালগঞ্জে হচ্ছে এক, বগুড়ার জামালগঞ্জে একটি। সবচেয়ে পুরাতন কলাক্ষেত্র হচ্ছে বগুড়ার জামালগঞ্জ। লক্ষ্য করুন, মুমিনুল হকের স্যারের বইতে 8টি ক্ষেত্রের নাম দেওয়া আছে, থাকলেও 3টি সমগ্র বিস্তারিত তথ্য দেওয়া হয়নি, তাই এগুলো গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের সবচেয়ে পুরাতন কলা কোনটি? উত্তর হচ্ছে জামালগঞ্জ। জেনে রাখা ভালো, বাংলাদেশের সর্ববৃহৎ কলাখনি দিনাজপুরের বড়পুকুরিয়া কলাখনি, যেখানে মজুদ রয়েছে 390 মিলিয়ন টন কয়লা। তা হচ্ছে উৎপাদনের ভিত্তিতে কয়লার শ্রেণীবিভাগ কোনটি? উত্তর হচ্ছে লিগনাইট। ব্যাখ্যা: কয়লার শ্রেণীবিভাগ তার হচ্ছে কয়লাতে বিদ্যমান উপাদানের ভিত্তিতে 4টি ভাগে ভাগ করা হয়েছে: পিট, লিগনাইট, বাদামি কয়লা, কয়লাতে বিদ্যমান উপাদানের ভিত্তিতে 4টি ভাগে ভাগ করা হয়েছে: পিট, লিগনাইট, কাল কয়লা, অর্ধ অ্যান্থ্রাসাইট কয়লা। কাল কয়লাকে বিটুমিনাস এবং অ্যান্থ্রাসাইট কয়লা এই দুইটিকে ভাগ করা হয়ে থাকে। বিটুমিনাস কয়লাকে তারপর হচ্ছে পুনরায় শিখা কয়লা, তারপর হচ্ছে গ্যাস উৎপাদন কয়লা, তারপর হচ্ছে কুকিং কয়লা, তারপর অর্ধ বিটুমিনাস ইত্যাদি ভাগে ভাগ করা হয়ে থাকে। তারপর হচ্ছে নিচের কোনটি 90% পানি থাকে? উত্তর হচ্ছে কোন ধরনের কয়লাতে 90% পানি থাকে? উত্তর হচ্ছে পিঠে 90% পানি থাকে। তারপর হচ্ছে পিঠে ইহা কার্যত উদ্ভিদ জাতীয় পচা এবং বিগলিত পদার্থ নিয়ে গঠিত এবং উদ্ভিদ জল হতে তার হচ্ছে কলাতে রূপান্তরিত প্রথম স্তরিত 90% পানি থেকে যে জল থেকে একে উত্তোলন করা থাকে তার নিকটস্থ স্থানে একে ব্যবহার করা থাকে। এই কারণ এতে এর মধ্যে অত্যাধিক পানি থাকে। লিগন্যান্ট কয়লার পানির পরিমাণ হচ্ছে 60%। ব্যাখ্যা: লিগন্যান্ট ও বাদামি কয়লা
ইহা আগুনের দিক থেকে পিট এবং কালো কয়লার ভিটামিন আছে এবং অ্যান্থ্রাসাইটের মধ্যবর্তী শতপ্রাপ্ত অবস্থানে এতে 20% থেকে 20% 60% পানি থাকে। এদের ক্যালোরি মান নিম্ন হয়ে থাকে। কালো কয়লার চেয়ে তার হচ্ছে এটা দামে সস্তা হয়ে থাকে। কাঁচা অবস্থায় তার হচ্ছে এদের জ্বালানো যায়, যেহেতু এরা বাতাসের সংস্পর্শে সহজে গুঁড়ো হয়ে যায়, তাই এদের চাপ দিয়ে ইটে বা ব্রিকেটে পরিণত করা থাকে। তারপর হচ্ছে ভিটামিন আছে কলার ক্ষেত্রে কোনটি ক্ষেত্রে নয় কোনটি? উত্তর হচ্ছে লৌহ বিজ্ঞানের কাছে। বিটুমিনাস কলার ব্যবহার বিটুমিনাস কলাকে প্রায় কাঁচা অবস্থা পড়ানো হয় থেকে যেটা অন্য গ্যাস এবং হচ্ছে ধাতু নিষ্কাশন কোকা উৎপাদনের জন্য অঙ্গারীকরণ করা হয় থেকে। ইহা মূল্যবান দ্রব্য যেমন হচ্ছে মেরিটি স্প্রিট তার হচ্ছে আলকাতরা পিট এবং অ্যামোনিয়া উদ্ধার তার হচ্ছে এক ব্রিটিশ থার্মাল ইউনিট কত ক্যালোরি সমান হয় থেকে এক ব্রিটিশ থার্মাল ইউনিট হচ্ছে 250 ক্যালোরি সমান হয় থেকে ব্রিটিশ থার্মাল ইউনিটে 1 গ্রাম পানির তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় থাকে তাদেরকে 1 ক্যালোরি বলা থেকে 1 পাউন্ড পানির ক্যালোরি 32 থেকে 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় থেকে তাদেরকে ব্রিটিশ থার্মাল ইউনিট বলা থেকে। আবার 1 পাউন্ড পানির তাপমাত্রা 32 থেকে 212 ডিগ্রি ফারেনহাইটে বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় থাকে তাকে 180 দ্বারা ভাগ করলে ঘরোয়া ব্রিটিশ থার্মাল ইউনিট বলা থেকে 1 ব্রিটিশ থার্মাল 250 ক্যালোরি 1 ব্রিটিশ থার্মাল ইউনিট একক হলো 1 পানির তাপমাত্রা তার হচ্ছে ডিগ্রি ফারেনহাইট প্রয়োজনীয় তাপমাত্রা। তার হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট তার হচ্ছে 1 পাউন্ড পানির তাপমাত্রা ডিগ্রি ফারেনহাইট বাড়াতে তার হচ্ছে যেতে তাপের প্রয়োজন হয় থাকে ব্রিটিশ থার্মাল ইউনিট বলা থেকে 252.145 ক্যালোরি। তারপর হচ্ছে ক্যালোরি হিসেবে নিচের কোনো নিয়ামকের উপর নির্ভর করে না। উত্তর হচ্ছে অনুদ্বায়ী বস্তুর পরিমাণ। তারপর হচ্ছে কয়লার মান সঠিক বিষয়ের উপর নির্ভর করা থেকে ক্যালোরিফিক মান তার হচ্ছে শতকরা, সালফারের পরিমাণ তার হচ্ছে শতকরা, তার হচ্ছে কার্বনের পরিমাণ তার হচ্ছে শতকরা, উদ্বায়ী বস্তুর পরিমাণ শতকরা, জলীয় বাষ্পের পরিমাণ শতকরা, ছাইয়ের পরিমাণ। লক্ষ্য করুন গবিস্তারের বইতে 5টি নিয়ামকের কথা রয়েছে। এগুলো হলো আর্দ্রতা, জলীয় বাষ্প, ছাই, সালফার, উদ্বায়ী এবং ক্যালোরি মান। কলার মান উন্নত হওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে কার্বনের পরিমাণ বেশি থাকে। কলার মূল্য তার হচ্ছে জ্বালানি উপাদান হলো কার্বন। তার হচ্ছে কলাতে শতকরা হারে যত বেশি থাকে তার হচ্ছে সে কলা জ্বালানি হিসেবে তত বেশি উন্নত মানযুক্ত হয়ে থাকে। অবদিকে সালফার দহন করলে বায়ুদূষক সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাই সালফারের পরিমাণ কলাতে কম হলে ভালো, উদ্বায়ী কম হলে তার হচ্ছে কলার মান উন্নত ধরা হয়ে থাকে। কলার মধ্যে তার হচ্ছে অজৈব ধাতব যৌগ এবং হচ্ছে বালি থাকে। তার হচ্ছে এসব বস্তু কলার দহনের পরে ছাই সৃষ্টি করে, ছাইয়ের পরিমাণ তার হচ্ছে বলে কলার মান উন্নত হয়ে থাকে। কলার ক্যালিফিকের মানের ক্ষেত্রে সঠিক নয় কোনটি? উত্তর হচ্ছে দ্বিপারা 12,568 ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড। কয়লার ক্যালিফিক মান তার কয়লার ক্যালিফিক মানকে ব্রিটিশ থার্মাল ইউনিট হিসেবে প্রকাশ করা থেকে যে জ্বালানি ক্যালিফিক মান যত বেশি হয়ে থাকে তারপর সেই জ্বালানি মান উন্নতমানের হয়ে থাকে বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন জ্বালানি খনিজ কয়লা তারপর ক্যালিফিক মানের নিম্নরূপ হয়ে থাকে। তারপর কয়লা খনি বড় প্রক্রিয়া 1,40, তারপর দিকে পারা হচ্ছে 12,111, খালিশপুরে হচ্ছে 11,264, তার হচ্ছে জামালগঞ্জ হচ্ছে 11,878। তারপর হচ্ছে বাংলাদেশের কয়লা খনিতে কয়লাটা ক্যালিফিক মান তার হচ্ছে 12,111। উত্তর হচ্ছে বরফক্রিয়া দিঘিপাড়া, দুঃখিত দিঘিপাড়া হবে। তার হচ্ছে কয়লাতে সালফারের কোন যৌগ হিসেবে পাওয়া যায় না। তারপর হচ্ছে সালফার কোন যৌগ হিসেবে পাওয়া যায় না? উত্তর হচ্ছে সালফার যৌগ। কয়লাতে সালফারকে সালফার যৌগ হিসেবে পাওয়া যায় না, তবে সালফেটের যৌগ, জৈব সালফার যৌগ এবং হচ্ছে পিরিয়ড যৌগ হিসেবে পাওয়া যায়। কয়লাতে সালফার যৌগ, কয়লার সালফারের হচ্ছে পিরিয়ড জৈব সালফার এবং যৌগ এবং হচ্ছে সালফেটটা হিসেবে পাওয়া যায়। সালফার ধরনের থাকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন থেকে যা বাতাস দূষণ এবং অ্যাসিড রেইন সৃষ্টি করে এবং পরিবেশের ক্ষতিকর প্রভাব ফেলে। উন্নত মানের উন্নত মানের কয়লাতে কত ভাগ ছাই থাকা ভালো? উত্তর হচ্ছে 5% ছাই থাকা ভালো। কলার মান তার হচ্ছে উন্নত কলার তার হচ্ছে শতকরা 3 থেকে 5% জলীয় দ্রবণ এবং 5% ছাই এবং 0.03% ফসফরাস এবং প্রতি মিলিয়নে 2000 ভাগের আর্সেনিয়াম অক্সাইডে থাকা ভালো। ছাইয়ের সংযুক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড 5 থেকে 25% হচ্ছে সঠিক নয়। তার হচ্ছে ছাই কলার খনিজ দ্রব্যকে ছাই বলা থেকে কলাতে ছাইয়ের পরিমাণ কম থাকা উত্তম। একটি ভালো কয়লার তার হচ্ছে 5% ছাই থাকা ভালো। ছাইয়ের সংযুক্তি নিম্নরূপ থেকে সিলিকন ডাইঅক্সাইডে 40%, অ্যালুমিনিয়াম অক্সাইড 20 থেকে 25%, তারপর হচ্ছে আয়রন অক্সাইডে 5 থেকে 25% ছাই। কয়লার খনিজ দ্রব্যকে ছাই বলা থেকে কয়লাতে ছাইয়ের পরিমাণ কম থাকা উত্তম। একটি ভালো কয়লার নমুনায় তার হচ্ছে 5% ছাই থাকা ভালো। ছাইয়ের সংযুক্তি নিম্নরূপ সিলিকন ডাইঅক্সাইড 40%, অ্যালুমিনিয়াম অক্সাইড 20 থেকে 35%, তারপর আয়রন অক্সাইড হচ্ছে 5 থেকে 25%, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 1 থেকে 1.5%। কয়লাতে ছাই থেকে কোনটি জীব দেখা যায় না? উত্তর হচ্ছে
সোডিয়াম অক্সাইড দেখা যায় দেয় না। সিলিকন অক্সাইড, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন ক্যালসিয়াম, সিলিকন অ্যালুমিনিয়াম এদেরকে দেখা যায়। তার হচ্ছে কোন ধরনের কয়লার ক্যালোরি মান কম হয়ে থাকে? উত্তর হচ্ছে লিগনাইট কয়লা। কয়লার ক্যালোরি মান হচ্ছে যে কয়লার আর্দ্রতা কম এবং কার্বনের পরিমাণ বেশি, হাইড্রোজেন ও অক্সিজেন এর পরিমাণ কম, তাদের ক্যালোরি মান বেশি। ভিটামিন এস ও অ্যান্থ্রাসাইটে শ্রেণীর কলা, তারপর হচ্ছে অপরদিকে নিম্নমানের কলায় লিগনেন্ট ও সাবমিটিমের আর্দ্রতা বেশি থাকে, কার্বন কম থাকে, কিন্তু হাইড্রোজেন ও অক্সিজেন বেশি থাকে। কোন ধরনের জ্বালানির ক্যালোরি মান সবচেয়ে বেশি হয়ে থাকে? জ্বালানির মান বেশি হয়ে থাকে হচ্ছে ক্যালোরি মান বেশি হয়ে থাকে জ্বালানি তেল। তার হচ্ছে কয়টি মান জ্বালানির ক্যালোরি মান হচ্ছে ক্যালোরি মান হচ্ছে কাঠ হচ্ছে 8,500 থেকে 9,150, তারপর হচ্ছে বিট কলা হচ্ছে 10,000, তারপর হচ্ছে লিগন্যান্ট কলা হচ্ছে 10,500 থেকে 12,000, তারপর হচ্ছে ভিটামিন এস কলা হচ্ছে 14,500, তারপর হচ্ছে 16,000, তারপর হচ্ছে জ্বালানি তেল, তারপর হচ্ছে 16,800, তারপর হচ্ছে 17,000। তারপর হচ্ছে পিঠে কলার ক্যালোরি মান কত? পিঠে কলার ক্যালোরি মান হচ্ছে 10,000 BTU। তারপর হচ্ছে অ্যান্থ্রাসাইট কলারের জ্বালানি মান হচ্ছে আমরা আবার বলছি কয়টি জ্বালানির ক্যালোরি মান? কাঠের হচ্ছে 8,500 থেকে 9,150। তারপর হচ্ছে পিঠে কলার ক্ষেত্রে হচ্ছে 10,000 হয়ে থাকে। তারপর হচ্ছে লিগিয়ানাইট কলার 10,500 থেকে 12,000 BTU। তারপর হচ্ছে বিটিমিনাস কলার ক্ষেত্রে হচ্ছে 14,400 থেকে 16,000 এবং জ্বালানি তেলের ক্ষেত্রে হচ্ছে 16,800 থেকে 16,800 থেকে 17,000 হয়ে থাকে। তার হচ্ছে অ্যান্থ্রাসাইট কলার ক্ষেত্রে জ্বালানি মান হচ্ছে 14,500 থেকে 15,500 BTU পার পাউন্ড। এটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কলা। অ্যান্থ্রাসাইট হলো সবচেয়ে উন্নত মানের শক্ত কালো বর্ণের কয়লা। তার হচ্ছে এতে ফিক্সড কার্বনের পরিমাণ হচ্ছে 86 থেকে সবচেয়ে উন্নত মানের শক্ত এবং বর্ণের কয়লা। তারপর হচ্ছে এতে ফিক্সড কার্বনের পরিমাণ হচ্ছে 86 থেকে 88%। জ্বালানি মান আছে 14,500 থেকে 15,500। তার হচ্ছে এটি দহনের চাহিদা কম হয়ে থাকে অ্যান্থ্রাসাইট কয়লায়। তার হচ্ছে সালফার কম থাকে, ধোয়াবিহীন জ্বালানি রূপে বিদ্যুৎ উৎপাদন এবং তাদের ক্ষুদ্র নিষ্কাশনের ব্যবহার হয়ে থাকে। উল্লেখ হচ্ছে 10,500 থেকে 12,000 BTU পার পাউন্ড হচ্ছে জ্বালানি মান হচ্ছে লিগনিন কয়লায়। তার হচ্ছে 11,000 থেকে 15,000 ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড হচ্ছে জ্বালানি মান হচ্ছে বিটিমিনাস কয়লায়। তার হচ্ছে কোন জাতীয় কয়লার জ্বালানি মান বেশি থাকে? হচ্ছে অ্যান্থ্রাসাইটে কয়লার জ্বালানি মান বেশি থাকে। বড় প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? বড় প্রক্রিয়া উত্তর হচ্ছে উদ্ভিদ পদার্থ জীবনে 0.4%, বাংলাদেশে বড় প্রক্রিয়া কয়লার বৈশিষ্ট্য হচ্ছে কার্বন হচ্ছে 48%, কার্বন 48%, তারপর হচ্ছে আর্দ্রতা হচ্ছে 10%, উদ্ভিদ পদার্থ হচ্ছে 29.2% এবং হচ্ছে ছাই হচ্ছে 12.4% এবং সালফার হচ্ছে 0.40% এবং ক্যালোরি মান হচ্ছে 11,040 BTU। তারপর হচ্ছে বড় প্রক্রিয়া কয়লার ক্যালোরিফিক মান আছে কয়লার ক্যালোরিফিক মান আছে 11,040 BTU। তারপরে নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে অ্যান্থ্রাসাইট কয়লা। তারপর হচ্ছে কয়লার সামগ্রিক ব্যবহার কয়লা নিম্নমানের শক্ত কয়লা নিম্নমানের কয়লা রয়েছে 47% এবং শক্ত কয়লা রয়েছে 53%। তারপর হচ্ছে নিম্ন কয়লার মানের কয়লা হচ্ছে লিগনাইট এবং হচ্ছে সাব বিটুমিনাস। অপরদিকে শক্ত কয়লার মধ্যে রয়েছে বিটুমিনাস এবং হচ্ছে অ্যান্থ্রাসাইট। লিগনেন্টের 17%-এর মধ্যে তার হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদন। তার হচ্ছে সাবভিটামিনাসের মধ্যে হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদন। তারপর হচ্ছে সিপেন্টের উৎপাদন হয়ে থাকে। বিটুমিনাসগুলোর মধ্যে হচ্ছে থার্মাল বাষ্প এবং হচ্ছে মেটা মেটাকার্জিয়াল কুকিং কলা। তারপর হচ্ছে থার্মাল বাষ্প কলা হতে বিদ্যুৎ শক্তি উৎপাদন। তারপর সিমেন্টের উৎপাদন হয়ে থাকে লজিক্যাল কুকিং কলা থেকে হচ্ছে লোহা এবং ইস্পাত উৎপাদন হয়ে থাকে। তারপর অ্যান্থ্রাসাইট থেকে হচ্ছে ধোঁয়া জ্বালানি শিল্প কারখানা। তারপর হচ্ছে কয়লার ব্যবহার ক্ষেত্রে সঠিক নয় কোনটি? কয়লার ব্যবহার ক্ষেত্রে শোষণ কাজে নিষ্ক্রিয় কার্বন উৎপাদন। কয়লার ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। তার হচ্ছে দেশের ঘরবাড়ি এবং হচ্ছে অফিস আদালত ইত্যাদি গরম করার জন্য জ্বালানি হিসেবে। তার হচ্ছে শক্ত কলা যেমন হচ্ছে অ্যান্থ্রাসাইট হীরক উৎপাদন। তার হচ্ছে কলা থেকে প্রাপ্ত গ্রাফাইট এবং বিভিন্ন ধরনের লিথিয়াম অ্যানোড হিসেবে। তার হচ্ছে ইস্পাত সিমেন্ট এবং জ্বালানি হিসেবে ধাতু নিষ্কাশনে আলকাতরা উৎপাদনে। কলার নির্যাস থেকে কেরোসিন তেল এবং হচ্ছে ন্যাপথালিন এবং হচ্ছে ফেনাল বেনজিন তৈরিতে। তার হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনে
কয়লা থেকে বিভিন্ন উপজাত দ্রব্য যেমন আছে সাবান, আসুপ্রিন, তারপর হচ্ছে জৈব দ্রবক, তারপর হচ্ছে প্লাস্টিকের রঞ্জক পদার্থ, রিহান, নাইলন, তারপর হচ্ছে উৎপাদনের কাঁচামাল হিসেবে পেয়ে থাকে খেয়ে, তারপর হচ্ছে শোষণ কাজে সক্রিয় অ্যাক্টিভেটেড কার্বন উৎপাদন, তার হচ্ছে কলারে প্রচুর পরিমাণে সিলিকন ডাইঅক্সাইড, যা লুব্রিক্যান্ট, পানি পরিশোষক, রেজিন প্রশোধনে, শ্যাম্পু এবং টুথপেস্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। কলা থেকে প্রাপ্ত ছাই বিল্ডিং তৈরির দ্রব্য যেমন আছে কনক্রিট, সিমেন্ট ইত্যাদি তৈরিতে ব্যবহার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে মিথেন প্লাস হচ্ছে পানির সাথে প্রভাবক হিসেবে বিক্রিয়া করলে তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড 3 হাইড্রোজেন বিক্রিয়া কোন প্রভাবকটি ব্যবহৃত হচ্ছে? উত্তর হচ্ছে নিকেল। তার হচ্ছে মিথেনের ব্যবহার মিথেন তারপর হচ্ছে গ্যাসের জ্বালানি হিসেবে ইউরিয়া সার উৎপাদনে ব্যবহৃত রাখে। তারপর হচ্ছে সংশ্লেষ গ্যাস মিথেনে গ্যাসকে স্টিম সহ উৎপাদনে তারপর হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে চালনা করলে সংশ্লেষ গ্যাস উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে মিথেন গ্যাস স্টিম সহ উচ্চ চাপে এবং প্রায় 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল প্রভাবকে চালনা করলে তারপর হচ্ছে সংশ্লেষ গ্যাস উৎপন্ন থেকে তারপর হচ্ছে সংশ্লেষ গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং হচ্ছে 3 মোলার হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ মিথেন প্লাস পানিটা করলে 900 ডিগ্রি সেলসিয়াস নিকেল এবং উচ্চ চাপের মাধ্যমে হচ্ছে কার্বন মনোক্সাইড ও 3 অনু হাইড্রোজেন। তারপর হচ্ছে সংশ্লেষ গ্যাসের ব্যাপার সংশ্লেষ গ্যাসের শিল্প গ্যাসের ক্ষেত্রে এবং হচ্ছে জ্বালানি বিচারক হিসেবে ব্যবহার করা থাকে। এছাড়া সংশ্লেষ গ্যাসের থেকে মিথেনল উৎপাদন থেকে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হিসেবে ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে ব্যাখ্যা প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের মোট পরিমাণ হচ্ছে 55%, বেসরকারি এবং বেসরকারি পরিসরে 39% শিল্পক্ষেত্রে এবং চা বাগানে 17.1%, হচ্ছে 18% ইউরিয়া ছাড়া উৎপাদনের 10%, বাসাবাড়িতে জ্বালানির উপরে 12%, গাড়ি জ্বালানির উপরে 5%, তারপর হচ্ছে এলপিজি সিলিন্ডার লিকেজ শনাক্তের জন্য কোনটি ব্যবহার করা থাকে? উত্তর হচ্ছে সিএ3 এসেছে। তারপর হচ্ছে এলপিজি এর ক্যালোরি মনে হচ্ছে 29,500 কিলোক্যালোরি পার মিটার কিউব। তারপর হচ্ছে এলপিজি গন্ধ হইতে হয়ে থাকে এর বিষক্রিয়া নেই। তবে শ্বাসের উদ্দেশ্যে সম্ভাবনা থাকে এলপিজি সিলিন্ডার লিকেজ হচ্ছে কিনা তা জানার জন্য দৃঢ় গন্ধযুক্ত ভারী মার্কেটযোগ্য সিএস3 এসেছে গ্যাস এবং C2H2S5 এসেছে। তারপর হচ্ছে তরল যোগ করা হতে শিল্প কারখানা স্থাপনের শর্ত নয় নিচের কোনটি? শিল্প কারখানা স্থাপনের শর্ত নয় হচ্ছে প্রয়োজনীয় লোকবল। শিল্প কারখানা স্থাপনের প্রধান শর্ত হচ্ছে কাঁচামালের প্রাপ্যতা, তারপর হচ্ছে জ্বালানি শক্তি এবং হচ্ছে দক্ষ জনশক্তি, তারপর হচ্ছে উৎপন্ন চাহিদার দ্রব্য চাহিদা এবং পরিবহন সুবিধা। কাঁচামাল পাওয়া যায় তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে, তারপর হচ্ছে উন্নত দেশগুলোতে শিল্প কারখানার কাঁচামাল প্রাকৃতিক সম্পদ থেকে, উন্নত দেশগুলোতে শিল্প কারখানার কাঁচামাল প্রাকৃতিক সম্পদ থেকে আহরণ করা হয়ে থাকে। নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে তারপর হচ্ছে কেন্দ্রের জ্বালানি রূপে খনিজ তেল ব্যবহৃত হয়ে থাকে। ব্যাখ্যা বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র বাংলাদেশের আমাদের দেশের বাতাই বিদ্যুৎ জলবিদ্যুৎ তারপর হচ্ছে উৎপাদন কেন্দ্র ছাড়া তারপর হচ্ছে বাকি সবগুলো হচ্ছে জ্বালানি নির্ভর বা আমাদের দেশে আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং হচ্ছে সিরাজগঞ্জে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তারপর হচ্ছে লিঞ্চুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা খাবারিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ অনেকগুলোতে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। 2005 সালে দিনাজপুরে বড় প্রক্রিয়া কলা খনি সংলগ্ন 250 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিস্থাপিত রয়েছে। শাসিবের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? উত্তর হচ্ছে অ্যামোনিয়া সালফাইড হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার, তারপর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে সারের শিল্প কৃষি উৎপাদনের ক্ষেত্রে এটি প্রয়োজনীয়। তারপর হচ্ছে রাসায়নিক দ্রব্য, তারপর হচ্ছে ব্যবহৃত রাসায়নিক সারের গাছের বীজের চেয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে নাইট্রোজেন ঘটিত সার, যেমন হচ্ছে ইউরিয়া। অ্যামোনিয়া সালফেট তারপর হচ্ছে কয়লা প্রাকৃতিক গ্যাসে নাইট্রোজেন ঘটিত উৎপাদন করা থেকে কয়লা গ্যাসের থেকে হাইড্রোজেন আলাদা করে তেমনি অ্যামোনিয়া তৈরি করা থেকে অ্যামোনিয়া থেকে উল্লেখিত সারগুলো তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে নাইট্রোজেন সার, যেমন হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট। তারপর হচ্ছে বিভিন্ন কাঁচামালের মধ্যে কোনটি সঠিক নয়? ইস্পাত শিল্প অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তারপর হচ্ছে কাঁচ শিল্পের প্রধান উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এবং হচ্ছে বিভিন্ন রকমের ক্ষারীয় ধাতুর অক্সাইড, তারপর হচ্ছে এগুলো বিভিন্ন অনুপাতে মিশিয়ে দেওয়া হচ্ছে উচ্চ তারপরে এগুলি তারপর হচ্ছে কাঁচা উৎপাদন করা থাকে। সিরামিক শিল্প তারপর হচ্ছে কাঁচা মতে সিরামিক শিল্পের কাঁচামাল থেকে বিভিন্ন প্রকার মাটি এবং ধাতব অক্সাইড জাতীয় দ্রব্য উচ্চ চাপ তাপা প্রক্রিয়া করে থাকে। সিমেন্ট শিল্প সিমেন্টের প্রধানত কার্কিয়াস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আর সিলিকন ডাই অক্সাইডে সমৃদ্ধ হয়ে থাকে। দুই জাতীয় বস্তুর মিশ্রণ হয় তারপর উচ্চ তাপা প্রয়োগ করে তৈরি করা থেকে ইস্পাত শিল্প। লোহা এবং ইস্পাত তৈরি করতে থাকে ঘর্ষণ বিদ্যুৎ কার্বন যুগ থেকে পলিমারকরণের মাধ্যমে হচ্ছে পলিথিন এবং হচ্ছে বিবিসি সহ প্লাস্টিক দ্রব্য তৈরি করে থাকে। তবে হচ্ছে কাঁচা শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সিরামিক শিল্পের কাঁচামাল হচ্ছে ধাতব অক্সাইড যুক্ত মাটি। সিরামিক শিল্পের কাঁচামাল হচ্ছে ধাতব অক্সাইড যুক্ত মাটি। তারপর হচ্ছে সিমেন্ট শিল্পের কাঁচামাল কোনটি? সিমেন্টের শিল্পের কাঁচামাল হচ্ছে ক্যালকেরিয়াস লিনিয়াস। তারপর হচ্ছে চিটাগাং ইয়াস্টার্ন রিফাইনারিতে কোন ধরনের শিল্প কারখানা থাকে? উত্তর হচ্ছে জ্বালানি শিল্প। তারপর হচ্ছে জ্বালানি শিল্প, তারপর হচ্ছে কয়লা এবং হচ্ছে খনিতে তরল পেট্রোলিয়াম থাকে। তারপর হচ্ছে চা পরিশোধন করে পেট্রোল, ডিজেল এবং অকটেন মূল্যবান না জ্বালানি তৈরির শিল্প প্রতিস্থাপন করা যায়। বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের জন্য কোনটি সঠিক নয়? কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের জন্য সঠিক নয় হচ্ছে প্রতিষ্ঠান সংখ্যা 92টি। বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পাবলিক রসায়ন শিল্পভুক্ত পরিচালনার জন্য বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিক নামক হচ্ছে প্রতিষ্ঠান রয়েছে। 3টি সেক্টর কর্পোরেশন, যেটা হচ্ছে বাংলাদেশের ফার্টিলাইজার, হচ্ছে কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন,
কর্পোরেশন এর অধীনে 84, তারপর হচ্ছে শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ পেপার অ্যান্ড কর্পোরেশন বোর্ড বিপিসিবি, তারপর হচ্ছে মাধ্যমিক অধীনে 12টি শিল্প প্রতিষ্ঠান এবং হচ্ছে বাংলাদেশ গল্প পরিষদ তার 32টি প্রতিষ্ঠান সহ 68টি শিল্প প্রতিষ্ঠান একীভূত করে 1976 সালে বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন গঠিত থেকে কোন সিমেন্ট কারখানায় কাঁচামাল ক্লিংকার তৈরি করে সিমেন্টের তৈরি করা থেকে চাতক সিমেন্টের কোম্পানি লিমিটেড। তা হচ্ছে বাংলাদেশের সিমেন্ট শিল্প বাংলাদেশের প্রথম সিমেন্টের ফ্যাক্টরি প্রতিষ্ঠা হতে 1940 সালে। তৎকালীন অবিভক্ত ভারতে বর্তমানে হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলার সাথে তার ইহা বাংলাদেশের একমাত্র সিমেন্ট ফ্যাক্টরি যেখানে কাঁচামাল থেকে প্রথমে ক্লিংকার পরে ক্লিংকার থেকে সিমেন্ট তৈরি করা হয় থাকে। বর্তমানে বাংলাদেশের বীজ থেকে নিয়ন্ত্রিত ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, তারপর হচ্ছে সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরি এবং হচ্ছে লার্জের সুরমা ফ্যাক্টরি, তারপর হচ্ছে ব্যক্তি মার্কেট সিমেন্টের মধ্যে শাহ সিমেন্ট কোম্পানি লিমিটেড, তার হচ্ছে মংলা এবং হচ্ছে মেঘলা সিমেন্ট মোটর লিমিটেড উল্লেখযোগ্য। তারপর হচ্ছে ফ্যাক্টরিগুলি মূলত দেশ বিদেশ থেকে ক্লিংকার আমদানি করে গুঁড়া করা হয়। তারপর হচ্ছে বাংলাদেশের শিল্প কারখানার সংখ্যার ক্ষেত্রে সঠিক মিল কোথায়? চিনি শিল্প 16টি কারখানা, শিল্প কারখানার সংখ্যা হচ্ছে বাংলাদেশের শিল্প কারখানা এবং শিল্প কারখানার এটি তালিকা দেওয়া হলো। কাজ শিল্প 5টি, পাল্প বা কাগজ শিল্প 5টি, সিমেন্টের শিল্প হচ্ছে 45টি, চিনি শিল্প 16টি, তারপর হচ্ছে কীটনাশক শিল্প 16টির অধিক, রং ও বাণী শিল্প 30-এর অধিক, সার শিল্প 9টি, আমি আবার বলছি কাজ শিল্প 5টি, পাল্প বা কাগজ শিল্প 5টি, সিমেন্ট শিল্প 45টি, 45টি, তারপর চিনি শিল্প 16টি, কীটনাশক উৎপাদন শিল্প 16টির অধিক, রং ও বাণী শিল্প 30-এর অধিক। কর্ণফুলী পেপার মিলস কত সালে প্রতিষ্ঠিত হয়ে থাকে? উত্তর হচ্ছে 1950 সালে কর্ণফুলী পেপার মিলস প্রতিষ্ঠিত হয়ে থাকে। শিল্প কারখানা প্রতিষ্ঠা বাংলাদেশে কয়টি উল্লেখযোগ্য শিল্প কারখানার প্রতিষ্ঠার তালিকা দেওয়া হলো। চাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড চাতক সুনামগঞ্জ প্রতিষ্ঠা সাল হচ্ছে 1938-40-এর দিকে, 38-39-40-এর দিকে হয়ে থাকে। তারপর হচ্ছে কর্ণফুলী পেপার মিলস চন্দ্রঘোনা রাঙামাটি হচ্ছে 50-53-এর দিকে। তারপর হচ্ছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি কালুরঘাট চট্টগ্রাম হচ্ছে 1959 সালে। তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যান্সিগঞ্জ সিলেটে হচ্ছে 1961 সালে। টিএসপি কমপ্লেক্স লিমিটেড পতাকা চট্টগ্রাম হচ্ছে 68-তে। তারপর হচ্ছে খুলনা হাট হোটেল লিমিটেড হচ্ছে কাশীপুর খুলনা হচ্ছে 68-তে। ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড হচ্ছে 70 সালে। তারপর আশুগঞ্জ ফার্টিলাইজার কোম্পানি হচ্ছে 1981 সালে। তারপর হচ্ছে পলাশী ইউরিয়া সার কারখানা হচ্ছে নরসিংদী 85 সালে। কর্ণফুলী কাফকো হচ্ছে 1995 সালে জেনে রাখা ভালো। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা। এতে অন্যত্র অ্যামোনিয়া তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে ইউরিয়া তৈরি স্থাপনায় কোনটি? উত্তর হচ্ছে বায়ু থেকে নাইট্রোজেন উৎপাদন। ব্যাখ্যা হচ্ছে ইউরিয়া উৎপাদনের মূলনীতি অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড হতে ইউরিয়া উৎপাদন করা থেকে হচ্ছে 120 থেকে 130 180 ডিগ্রি এবং 80-90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে প্রথমে কার্বন ডাইঅক্সাইড পরে নির্গৃহীত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসে মিথেন থেকে এবং ইউরিয়া উৎপাদনের মাধ্যমে হচ্ছে তিনটা হতে প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন, তারপর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড হতে ইউরিয়া উৎপাদন। তারপর হচ্ছে ইউরিয়া প্রস্তুতির প্রধান কাঁচামাল হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে সালফারে মুক্ত করা থেকে কোন প্রভাব ব্যবহার করা থাকে? কার্বন মনোক্সাইড এবং লাইবডিনাম। সালফার প্রাকৃতিক গ্যাসকে থেকে হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন। প্রাকৃতিক গ্যাসকে জৈব সালফার মুক্ত করার জন্য হাইড্রোজেন এবং হচ্ছে গ্যাসের ক্ষেত্রে উত্তপ্ত এবং কার্বন মনোক্সাইড এবং মোনোক্সাইড প্রভাব মিশ্রণের উপর দিয়ে চালনা করা হয়ে থাকে। প্রাকৃতিক গ্যাসের সমস্ত H2S গ্যাসকে জিঙ্ক অক্সাইড প্রভাবের উপর দিয়ে চালনা করা হয়। তাছাড়া প্রাকৃতিক গ্যাসের জলীয় বাষ্পের মিশ্রণকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবের উপর দিয়ে, তারপর হচ্ছে 95 থেকে 85 থেকে 95% হচ্ছে মিথেন গ্যাস জাহিত করে। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। 5 থেকে 15% মিথেন গ্যাস এবং 5 ডিগ্রি সেলসিয়াস সালফার অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড এর মধ্যে দিয়ে চালনা করা হয়। তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র থেকে ইউরিয়া উৎপাদনে তাছাড়া অক্সাইড ক্রোমিয়াম অক্সাইডের প্রভাব কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে 5 থেকে 15% মিথেন চালনা। তার প্রাকৃতিক গ্যাস থেকে নিকেলের প্রভাবকের উপর দিয়ে চালনা করলে কত ভাগে মিথেন জারিত হতে থাকে? উত্তর হচ্ছে 85 থেকে 95%। তারপর হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনে কোনটি সঠিক? উত্তর হচ্ছে 200 অ্যাটমসফিয়ার আছে অ্যামোনিয়া উৎপাদনে। তার হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন আমাকে অনুপাত 3, তার হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস উত্তর আয়রন ছিল এবং অ্যালুমিনিয়াম অক্সাইড মিশ্রণ উপর দিয়ে তার হচ্ছে 200 টিএম তার হচ্ছে চালনা করে অ্যামোনিয়া উৎপন্ন হতে থাকে। তার হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন, তার হচ্ছে 2 অ্যামোনিয়া, তার হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন, তার হচ্ছে এবার পদ্ধতি বলা থাকে।
তারপর হচ্ছে বায়ুতে তারপর হচ্ছে পাতন করলে নাইট্রোজেন পাওয়া যায় হচ্ছে -196°C। নাইট্রোজেন উৎপাদন বায়ুকে উচ্চ চাপে তারপর হচ্ছে আংশিক পাতন করলে -196°C, নাইট্রোজেন 100°C প্রাকৃতিক গ্যাস হতো। রিফ্র্যাক্টরি হিটের মধ্যে দিয়ে চালনা করে হাইড্রোজেন উৎপত্তি থেকে বায়ু থেকে তারপর হচ্ছে নাইট্রোজেন আলাদা করে তারপর হচ্ছে পরবর্তীতে অ্যামোনিয়া উৎপাদন করা থেকে তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়ার উৎপাদন হচ্ছে 1:2। তারপর হচ্ছে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপাদন তারপর হচ্ছে অ্যামোনিয়া হতে সালফার পদ্ধতিতে বাণিজ্যিক তারপর হচ্ছে মাধ্যমে প্রস্তুত করা হতে সংকুচিত সালফার কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে অ্যামোনিয়া 1:2। তারপর হচ্ছে মাধ্যমে পদার্থিক বায়ুচাপে হচ্ছে 200 থেকে 210°C প্রকোষ্ঠে প্রেরণ করা থেকে প্রথম হচ্ছে অ্যামোনিয়া কার্বনেট পরে তারপরে বিয়োজিত হয়ে থেকে ইউরিয়া পরিণত হয়ে থাকে তারপর হচ্ছে উত্তপ্ত পিনাকে প্লাস্টার স্টিভার বাটলে দানাদার ইউরিয়া পৃথক হয়। অপরিচিত কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যামোনিয়াকে বাটলে রিসাইকেল হয়ে থাকে। ইউরিয়া উত্তরিত তাপমাত্রা রাখা থাকে 200 থেকে 210°C। তারপর হচ্ছে ইউরিয়া উৎপাদন অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের উপাদান রাখা হয়ে থাকে 1:2। নিচের কোনটি গাছের রাসায়নিক উপাদান? উত্তর হচ্ছে আর গাছের রাসায়নিক উপাদান হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। তারপর গাছের সংখ্যা তারপর কাছে বা ক্লাস হলো রাসায়নিক গঠনগতভাবে সোডিয়াম এবং সিলিকেটের মিশ্রণ যা দেখতে শক্ত এবং গরু কিন্তু অনিয়তকার এবং হচ্ছে বজ্র কঠিন পদার্থ। তারপর কাচের উপাদান তারপর অনেক ধরনের কাঁচা বাজার পাওয়া যায় এদের সংযুক্তি বিভিন্ন থেকে তবে কাছে তৈরি প্রধান উপাদান সিলিকা বলে চুনা পাতান এবং সোডিয়াম কার্বনেট এবং এই তিনটি মূল উপাদান থেকে উৎপাদিত কাঁচা সাধারণত কাচের মোটামুটি সংখ্যা হলো সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড তারপর সিলিকন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে কাচের বৈশিষ্ট্য নয়টি। উত্তর হচ্ছে কাচের বৈশিষ্ট্য না হচ্ছে নিম্ন নির্দিষ্ট গণনাঙ্ক বিশিষ্ট। তারপর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে কাচের বৈশিষ্ট্য কাছে এক ধরনের অদানা ছোটাকের তারপর হচ্ছে অজৈব তারপর হচ্ছে কঠিন পদার্থ এর রাসায়নিক প্রতিরোধ ক্ষমতা এবং হচ্ছে প্রতিরোধ ক্ষমতা খুব উচ্চ হয়ে থাকে। তারপর হচ্ছে এটি ভঙ্গুর এবং উচ্চ সাধারণ মানের অধিকারী হয়ে থাকে মাধ্যমে হচ্ছে উচ্চ গণনাকালীন তার হচ্ছে উচ্চতগুলো ডিগ্রি ব্যাপী এবং তাপমাত্রা এটি গলে তারপর স্বচ্ছ তরলে পরিণত হয়ে থাকে। কাঁচা তরিত উপকরণ নয় কোনটি? উত্তর হচ্ছে চারকোল। কাজ উপকরণ তার কাছে নিজস্ব সংকেত এবং হচ্ছে সংযুক্ত নেই তবে কাঁচা তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকা বালি এবং চুনাপাথর গ্যাস রয়েছে। এই তিনটি মূল উপাদান থেকে তারপর উৎপাদিত কাঁচের মোটামুটি সংখ্যা হলো সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ছয় পানি। কাঁচা তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয় না? উত্তর হচ্ছে 50 ভাগ বোরক্স। তারপর হচ্ছে কাঁচা তৈরির উপাদান হচ্ছে 100 ভাগ সিলিকা 32 ভাগ সোডা এবং 15 ভাগ হচ্ছে চুনাপাথর গুঁড়া মিশ্রণ 450 থেকে 1500°C তাপমাত্রা স্বচ্ছ গলিত কাঁচা উৎপন্ন হয়ে থাকে। তারপর সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এবং 6 সিলিকন ডাইঅক্সাইড সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। তারপর 6 সিলিকন ডাইঅক্সাইড 2 কার্বন ডাইঅক্সাইড কাঁচা তৈরির কোনো উপাদান কোনটি? তারপর সিলিকা। কাচের কোনো উপাদান তারপর বিভিন্ন কাচের বৈশিষ্ট্য তৈরির জন্য কোনো উপাদানকে তারপর নিচে দুই পদার্থ থেকে উপাদান না তারপর মূল উপাদানের সাথে মিশিয়ে চরিত করা থেকে কোনো উপাদানগুলো হচ্ছে পটাশিয়াম তারপর বেরিয়াম সালফেট বেরিয়াম কার্বনেট পরীক্ষা এসে তারপর পটাশিয়াম তারপর জিঙ্ক কার্বনেট তারপর গ্যালিনা তারপর অ্যামোনিয়াম অক্সাইড CO2 সিলিকন ডাইঅক্সাইড 2H2 তারপর সিলিকা চুনাপাথর সোডা এসে জড়িতে কাঁচের সাথে উপাদান তারপর রঙিনা কাঁচা তৈরির জন্য মূল উপাদানের নিচে কোনটি তৈরি হয়ে থাকে? কপার অক্সাইডে। তারপর রঙিনা কাঁচা তৈরিতে রঙিন কাঁচা তৈরিতে অবস্থান তাদের যেমন হচ্ছে কপার অক্সাইড আয়রন অক্সাইড তারপর ক্রোমিয়াম অক্সাইড নিকেল অক্সাইডের উৎপাদন সাহায্য করা থেকে অসহ্য কাঁচা তৈরির জন্য অ্যান্টিমনি এবং টিন এবং আর্সেনিক অক্সাইড সালফেট যৌগ তৈরি করা থেকে। কাঁচা তৈরি তারপর মূল উপাদান হিসেবে অ্যান্টিমনি যোগ করা হলে নিচের কোন ধরনের কাঁচা তৈরি করা থাকে? অসহ্য কাঁচা। তারপর হচ্ছে মূল উপাদানে নিকেল অক্সাইড যুক্ত করলে তারপর উৎপন্ন কাঁচা কেমন হতে উৎপন্ন হচ্ছে রঙিন কাঁচা। তারপর কাজকে বর্ণনা করার জন্য বিরঞ্জক রূপে কোনটি ব্যবহার হয়ে থাকে? উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। কাজকে বর্ণনা করার জন্য বিরঞ্জক হিসেবে ব্যবহার করা থাকে ম্যাঙ্গানিজ অক্সাইড। তারপর বর্ণনা কাঁচা তৈরিতে সিলিকা বালিতে আয়রন অক্সাইড থাকলে তার উৎপন্ন কাঁচা বা সবুজ বর্ণের এবং আয়রন অক্সাইড থাকলে হলুদ হয়ে থাকে। তার তখন কাজকে বর্ণনা করার জন্য বিরঞ্জক রূপে তার ম্যাঙ্গানিজ অক্সাইডটা যোগ করা হয়ে থাকে। গঠিত কাজকে আপাতত গ্যাসে বুদবুদ যেমন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড দূর করার জন্য স্বচ্ছকারক হিসেবে সোডিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম অক্সাইড হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা হয়ে থাকে। তারপর হচ্ছে কাজের স্বচ্ছকারক হিসেবে নিচে কোনটি ব্যবহৃত হয় না? উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। তারপর হচ্ছে কাজের বর্ণ হলুদ পাওয়ার জন্য নিচে কোনটি দেয়? উত্তর হচ্ছে আয়রন অক্সাইড। তারপর হচ্ছে নিচে কোনটি ওয়াটার সলিউবল গ্যাসে বলা থাকে? উত্তর হচ্ছে সোডিয়াম সিলিকেট। তারপর হচ্ছে ওয়াটার সলিউবল গ্যাস হচ্ছে সোডিয়াম ক্যালসিয়েট সোডিয়াম লবণ ইহা পানিতে দ্রবীভূত হয়ে থাকে। এদের ওয়াটার সলিউবল গ্যাসে বলা থাকে লেড অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড লেড সিলিকেট এবং লেড সিলিকেট উৎপন্ন করে বেরিয়াম অক্সাইড। তারপর ক্ষয়ের উদ্দীপ থেকে দরকারি উপাদান হচ্ছে তাপ এবং ক্ষয়ের উদ্দীপ কাছের উপাদান দরকারি উপাদান হচ্ছে বোরন অক্সাইড। তারপর হচ্ছে কাঁচা তৈরির উপাদান হিসেবে শতকরা পরিমাণের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হচ্ছে স্টেবিলাইজার 5 থেকে 19%। কাঁচা তৈরি কাঁচামাল তারপর কাঁচা তৈরি কাঁচামাল কয়টি ভাগ করা কাঁচা তার গঠনকারী উপাদান হচ্ছে এগুলো হচ্ছে মূলত কতিপয় অক্সিজেন সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড বোরন অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সাধারণত কাঁচা তৈরি সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে 70 থেকে 75% গোল্ডিং বা ফ্লাস্ক। অধিকাংশ কাঁচা তৈরি সিলিকন ডাইঅক্সাইড অম্লীয় এবং হচ্ছে গণনাকে খুব উচ্চ থাকে। তার হচ্ছে তাই কম তাপমাত্রা তারপর তৈরির জন্য ক্ষারীয় যোগাযোগ পটাশিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট তার ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম ব্রোমেট পিয়ালস বা ইত্যাদি
হিসেবে ব্যবহার করা থেকে সাধারণত গ্লাসে 10 থেকে 17% গ্লাস ফ্লাস্ক ব্যবহার করা থেকে স্টেবিলাইজার গাছ উৎপাদনের সময় অতি উচ্চ তাপমাত্রায় ঠান্ডা করার সময় ভঙ্গুর না হয়ে কতিপয় দ্রব্য অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা থেকে 5 থেকে 19% থেকে কাঁচের শিল্পে স্টেবিলাইজার হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহৃত হতে থাকে। কাঁচের উৎপাদন পদ্ধতির ধারণা বিটিং। কাঁচের উৎপাদনের পদ্ধতি কাঁচের উৎপাদন 4টি ধাপে সম্পূর্ণ থেকে এক গলন আকৃতি প্রদান, পান দেওয়া, এন্ডিং, ফিনিশিং। বিটিং কাঁচের তৈরি একটি পদ্ধতি। পাল্প বা মন্ডকে কাগজে রূপান্তরের জন্য প্রধানত 3টি ধাপে অনুসরণ করা থাকে: বিটিং, রিফাইনিং এবং সিটি মেকিং। কাঁচ উৎপাদনের জন্য নিচের কোনটি সঠিক হয়ে থাকে? উত্তর হচ্ছে সবগুলো। 8 থেকে 10% কালেটা ভাঙা গ্লাসে ব্যবহৃত হতে থাকে, যার হিসেবে সোডিয়াম নাইট্রেট এবং রঞ্জক হিসেবে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং আয়রন অক্সাইড ব্যবহৃত হয়ে থাকে। কাঁচের প্রস্তুতির উপাদান কাঁচের তৈরি জারক হিসেবে সোডিয়াম নাইট্রেট এবং কাঁচের ভিতরে বিদ্যুতের জন্য লেড অক্সাইড, আর্সেনিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি কাঁচকে রঙিন করার জন্য বিভিন্ন রঞ্জক যেমন ক্যাডমিয়াম অক্সাইড, কপার অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, কোবাল্ট অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, আয়রন সালফেট, আয়রন অক্সাইড ইত্যাদি ব্যবহার করে থাকে। কাঁচের উৎপাদন 8 থেকে 10% কালেটা ব্যবহার করা থেকে ইহা কাঁচের উপাদান সমূহকে গলতে সহায়তা করে। কাঁচের সংযুক্তির জন্য কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে সোডা গ্লাসের বনাম চার গ্লাসে। বিভিন্ন ধরনের কাঁচের সংযুক্তি। রাসায়নিকভাবে কাঁচের ডাবল সিলিকেট, ছোটো গ্লাস এবং সোডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, লেড গ্লাস, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, লেড অক্সাইড, ইনগ্রিডিয়েন্টস কারি অংশ, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, লেড অক্সাইড, অম্লীয় সোডিয়াম সিলিকন অক্সাইডের মাধ্যমে ডাবল সিলিকেটের মাধ্যমে কাঁচ গ্রহণ করে। সাধারণ কাঁচের তাপমাত্রায় লেড গ্লাস মধ্যে বেশি ধরনের কাঁচ রয়েছে। চশমার জন্য কোনটি ব্যবহার করা থেকে? উত্তর হচ্ছে ক্রুক্স গ্লাস। বিভিন্ন প্রকার কাঁচের ছোটো গ্লাসে, সোডা গ্লাসে সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেট থাকে। সাধারণ সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এক্সেস সিলিকন ডাইঅক্সাইড সাহায্যে গলে যায়। গ্লাসে সাধারণ কাঁচের জিনিস যেমন বোতল তৈরিতে ছোটো গ্লাস ব্যবহৃত হয়ে থাকে। ছোটো গ্লাসকে বোতল গ্লাস বলা থেকে হার্ড গ্লাস এবং রিফ্রেক্টিভ গ্লাস বা ছোটো গ্লাস আর্ট গ্লাসে পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেট থাকে। সাধারণ সংখ্যা পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড অধিক তাপে গলে এবং বুলেটে বিপিএটা এবং বিকারের যন্ত্র কাঁচের যন্ত্রপাতিতে হার্ড গ্লাসে ব্যবহৃত হয়ে থাকে। প্রিন্টেড গ্লাস বা অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস প্রিন্টিং গ্লাসে খুবই সচল হয়ে থাকে। প্রিন্টিং গ্লাসে সোডিয়াম পটাশিয়াম লেটে সিলিকেট থাকে। এটি সাধারণ সংখ্যা সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, লেড অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। চশমার কাছে তৈরিতে বৈদ্যুতিক বাল্ব অপটিক্যাল যন্ত্রপাতি লেড গ্লাস ব্যবহৃত হয়ে থাকে। ক্রুক্স গ্লাস বা সোডিয়াম ক্রুক্স গ্লাস বা বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস যার মাধ্যমে চোখের জন্য ইউভি রশ্মির জন্য প্রতিরোধ করে। সোডিয়াম পটাশিয়াম এবং সিলিকেট থাকে। সাধারণত সংখ্যা হলো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, সিলিকন। চশমার কাছে হিসেবে ব্যবহার থেকে বি। ওপাল গ্লাস বা ফ্লিন্ট গ্লাস ফ্লিন্ট গ্লাস খুবই স্বচ্ছ থাকে। ফ্লিন্ট গ্লাসে সোডিয়াম এবং সিলেট চশমার কাছে বৈদ্যুতিক বাল্ব ফ্লিন্ট গ্লাস এক হিসাবে। ওপাল গ্লাস বা সাদা কাঁচা ওপাল গ্লাসে সোডিয়াম এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ক্যালসিয়াম ফ্লোরাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইড, ওপাল গ্লাসে বাতি সেটা জিনা গ্লাসে বা পাইরেক্স গ্লাসে সিলিকেট গ্লাস। উত্তর হচ্ছে এতে অতিরিক্ত সিলিকেটের উপরে জিঙ্ক ব্রিয়াম, বড় সিলিকেট পাইরেক্স জিনা, গ্লাস, এর মাধ্যমে তাপসহ বিকারক উদ্দীপিত হয়ে থাকে। পাইরেক্স গ্লাসের সংকেত হলো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ব্রিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ফাইবার গ্লাস, বড় সিলিকেট গ্লাসে ভুক্ত। এগুলিতে কাছে প্লাটিনাম সরু 0.01 নাম লিমিটেড এবং 0.001 বেশিটার মধ্যে দিয়ে তাপে রাখলে সরু নাম নিয়ে গাছের তন্তু বের হয়ে থাকে। তন্তু গাছ বলা থাকে। এটি তাপ বা বিদ্যুৎকে পরিবাহী বলা থাকে। এটি চালু এবং পশ্চিমী বস্তুতে ব্যবহৃত হয়ে থাকে। লিমিটেড সেফটি গ্লাস, হার্ড গ্লাস বা প্লাস্টার গ্লাসের দুটি সিটের মাঝখানে স্বচ্ছ বিউটাইরেট প্লাস্টিক এবং ইথিলিন ফিনাইল গ্লাসের প্লাস্টিক সিটে রেখে উপযুক্ত আঠালো পদার্থ সহ উচ্চ তাপে এবং উচ্চ তাপমাত্রায় গলায় জোড়া দেওয়া হয়ে থাকে। মোটর চালানোর কাজ হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে আঘাতে। এই কাছে ভাঙে না। সেফটি গ্লাস কাজ ভাঙলেও টুকরাগুলো প্লাস্টিক দ্বারা আবদ্ধ হয়ে থাকে। কালারের গ্লাস রঙিন গ্লাস, ছোটো গ্লাস এবং পটাশ গ্লাসের উপাদানের সাথে অবস্থান ধাতুর অক্সাইড যেমন কপার অক্সাইড, আয়রন অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, বিভিন্ন ধরনের কাঁচের রঙ তৈরি করা থেকে সিরামিকের রাসায়নিক সংযুক্তি এটির কোনো থাকে না। উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইড সিরামিকের সংযুক্তি। রাসায়নিকভাবে আধুনিক উন্নত সিরামিকের মডার্ন অ্যাডভান্স সিরামিক্স হলো বস্তু অজৈব উপাদান বেরিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন নাইট্রেট, বোরন অক্সাইড, সিলিকন কার্বাইডের মাধ্যমে কার্বন এবং তাদের পদার্থ প্রসঙ্গ থেকে ভালো রাখা যায়। সিরামিক বলতে মৃৎশিল্প, টেবিল সামগ্রী, টেবিল ওয়ার, চিনামাটির বাসনপত্র, স্যানিটারি সামগ্রী, খরসাজ, চিনিমাটির পাত্র ইত্যাদি বোঝানো সিরামিকের। 3টি কাঁচামাল হলো চানাকলে, ফেলসফার, সিলিকা ফ্লাইন্টে, চায়নাকলে বলতে কাদামাটি, সাটেটে সিলিকন, ক্যালোরিন এবং লিউনিয়াম বলা থেকে। সাধারণত 3 ধরনের ফেলসফারের সামগ্রী ব্যবহৃত হয়ে থাকে: পটাশিয়াম ফেলসফার, সোডা ফেলসফার, লাইম ফেলসফার। নিচের কোনটি চায়নাকলের সংকেত? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, সিরামিকের কাঁচামালের জন্য সঠিক নয় কোনোটি নয়।
তারপর হচ্ছে সিরামিকের কাঁচামাল সমূহ চায়না ক্লে, অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 সিলিকন ডাইঅক্সাইড, 2 H2O, ফ্লাক্সিন দ্রব্য, ফেলসফার, পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, তারপর এই পার্কিং কোয়ার্টছে হচ্ছে, তারপরে ফ্লাক্সিন দ্রব্য, পোরাক্স ক্রায়োলাইট, তারপর চূড়ান্ত রিপেড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, আয়রন অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। নিচের কোনটি সিরামিকা কাছের তৈরি কাঁচামাল নেই? উত্তর হচ্ছে মূলাটি। তাহলে সিরামিক উৎপাদন হচ্ছে না, কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস সিলিকন ডাইঅক্সাইড মূলাটি পরিণত হয়, তাই সিরামিক উৎপাদনের মূলনীতি। সিরামিকের হলো সিলিকেট দ্রব্য এবং ক্লে প্রোডাক্ট, তারপরে চায়না ক্লে এবং হোয়াইট ক্লে নামক যেটি প্রস্তুত করা হয় চায়নাকে রিফ্রেক্টরি দ্রব্য, সিলিকন ডাইঅক্সাইড এবং প্লাস্টিক দ্রব্য এর আণবিক মিশ্রণকে দেওয়া হচ্ছে চুরিতে উত্তপ্ত করলে 600 ডিগ্রি সেলসিয়াস নিয়োজিত হয়ে থাকে। তারপর আবার মূলাটে পরিণত হয়ে থাকে, তারপর হচ্ছে তাপমাত্রা আরও তার হচ্ছে বৃদ্ধি পেলে তারপর সিলিকন ডাইঅক্সাইড পরিবর্তিত হয়ে দানাদার ক্রিস্ট বুলেটে পরিণত হয়ে থাকে। পটাশিয়াম, অ্যালুমিনিয়াম সিলিকেট এবং ক্রিস্ট বুলেটের মিশ্রণ তার হচ্ছে বিস্কুট সিরামিক্সে উৎপন্ন হতে সিরামিক্সের তৈরিতে কোন ধরনের ফ্লেসফার হয় না? উত্তর হচ্ছে সিলিকা ফেলসফার। ফেলসফার সাধারণত 3 ধরনের। ফেলসফার তারপর সিরামিকে ব্যবহৃত হয়ে থাকে, তারপর পটাশ, তারপর পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, সোডা ফেলসফার, তারপর সোডিয়াম অক্সাইড, তারপর অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, তারপর ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, তারপর সিরামিকের মাধ্যমে কোনটি যুক্ত করলে নীল বর্ণ যুক্ত হয়ে থাকে? কার্বন মনোক্সাইড। তারপর সিরামিকের উৎপাদনের মূলনীতি। পোড়া কাদামাটি সিরামিকের সামগ্রী, তারপর শক্ত, তারপর ভঙ্গুর সূক্ষ্ম ছিদ্রযুক্ত অমসৃণ হয়, আয়রন অক্সাইডের উপস্থিতি সিরামিকের সামগ্রী হলুদ বর্ণ এবং 0.5% কোবাল্ট অক্সাইড মিশ্রিত করলে নীল বর্ণ যুক্ত হয়ে থাকে অবস্থায় সিরামিকের সামগ্রীকে মসৃণ অজল বৃদ্ধির জন্য গ্লেজিং ব্যবহার থাকে। গ্লেজিং সঠিক নয়, কোনটি? উত্তর হচ্ছে গ্লেজিং কাঁচের উপাদান উপর করা হয়ে থাকে। গ্লেজিং এর উপাদান হচ্ছে সিলিকা, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে অ্যালুমিনিয়াম এবং হচ্ছে গ্রুপ 2 এর ধুতরা অক্সাইড এছাড়া লেট অক্সাইড, বোরোডিক অক্সাইড, তারপর গ্লেজিং ছিদ্রযুক্ত সিরামিক অক্সাইডের জন্য কাঁচের তৈরির উপাদান হিসেবে উত্তপ্ত করতে গলিত কাচের পাতলা আবরণ তারপর সৃষ্টি করা থেকে উচ্চ তাপমাত্রা সিরামিক সোডিয়াম ক্লোরাইড চিরিয়ে গ্লেজিং করা থেকে বিস্কুট ফাইনিং এছাড়া উৎপাদনের জন্য হচ্ছে সিরামিকের জন্য প্রক্রিয়াজাত সমূহ সিরামিক তারপর হচ্ছে প্রক্রিয়াজাত স্লিপ ফিল্টার প্রস্তুতি, তারপর হচ্ছে ফিল্টার কেক প্রস্তুতি, সেফিং, ড্রাইং, বিস্কুট ফাইনিং, গ্লেজিং, তারপর হচ্ছে কাঁচের উৎপাদন প্রক্রিয়া সমূহ চলিতে ফার্নেসের মূল উপাদানের কারণ, তারপর হচ্ছে ক্রোধ কাছে বিভিন্ন সামগ্রিক আকৃতি প্রদান, তারপর হচ্ছে প্রস্তুত সামগ্রী আইনি কর্মলাইনের বুদ্ধি শীতলকরণ, তারপর হচ্ছে প্রস্তুত সামগ্রী ফিনিশিং কাগজ তৈরিতে প্রক্রিয়া সমূহ বিটিং, ডিফাইনিং কাগজ হচ্ছে শিল্প তৈরি, সিমেন্ট তৈরির প্রক্রিয়া সমূহ কাঁচামালের গুঁড়ার মিশ্রণ, তারপর হচ্ছে পশ্চিমীকরণ, ক্লিংকার উৎপাদন, তারপর হচ্ছে ক্লিংকার মিহিচূর্ণ এবং জিপসামের মিহিচূর্ণ এবং সিমেন্ট তৈরি হতে সিরামিক শব্দটি ল্যাটিনের ভাষা থেকে এসেছে। উত্তর হচ্ছে ল্যাটিন। তারপর হচ্ছে সিরামিক শব্দটি ল্যাটিন এবং হচ্ছে কেরামসা শব্দ থেকে এসেছে প্লান্ট ম্যাটেরিয়াল হচ্ছে পোড়ামাটি, কাদামাটিকে বিভিন্ন আকৃতি দেওয়ার ফলে পুড়িয়ে যে সকল বস্তু সামগ্রী তৈরি হয় সিরামিক বলা থেকে। তারপর সিরামিকের তাপক রূপে বেরিয়ে হওয়া শিল্পক্ষেত্রে ফার্নেস তৈরিতে এবং বৈদ্যুতিক ইনসুলেটর রূপে সিরামিক ব্যবহৃত পাল্প তৈরিতে উদ্ভিদের কোনটি? উত্তর হচ্ছে সেলুলোজ ফাইবার। তারপর হচ্ছে ব্যাখ্যা উদ্ভিদের উপাদান হচ্ছে বাঁশ কাঠা এবং পাট কাঠি এবং আকাশে পদার্থ ইত্যাদিতে পানি ছাড়া আরও প্রতিটি উপাদান থাকে সেলুলোজ ফাইবার। তারপর হচ্ছে এটি উদ্ভিদ মূলের কাঠামো এবং 40 থেকে 45%। তারপর এটি পাল্প তৈরিতে আলাদা করা হতে এবং পেপার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। লিগনিন তারপর এটি প্রাকৃতিক ত্রিমাত্রিক পলিমার, তারপর এটি সেলুলোজকে উদ্ভিদের কাঠামোতে দৃঢ়ভাবে আবদ্ধ করে বান্ডিং করে রাখে। তারপর হচ্ছে উদ্ভিদের এটির পরিমাণ 20 থেকে 30% হয়। তারপর হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে এটি শাখাযুক্ত ছোট দৈর্ঘ্য, তারপর হচ্ছে কার্বনের পলিমার এটা উদ্ভিদের এটির পরিমাণ 65 থেকে 80% হয়ে থাকে। উদ্ভিদের হেমিসেলুলোজের পরিমাণ হচ্ছে 65 থেকে 80%। তারপর পাল্প বা মন্ড তৈরিতে রাসায়নিক পদ্ধতি না কোনটি? উত্তর হচ্ছে লিখার পদ্ধতি। পাল্প বা মন্ডল পদ্ধতি লিখার পদ্ধতি না। তারপর পাল্প উৎপাদন থার্মো মেকানিক্যাল সিটিএমপি, তারপর পদ্ধতি লিগনিন বাণিজ্য থেকে তার সমস্ত সেলুলোজের ভাবে পৃথক করে, তারপর এবং হচ্ছে সেলুলোজকে ছোট উন্নত করে পাল্প প্রস্তুত করা থেকে থার্মো মেকানিক্যাল পাল্প পদ্ধতির মিশ্র পদ্ধতি। 3 ধরনের রাসায়নিক পাল্প ব্যবহার করা থেকে সালফার পদ্ধতি, ক্রাফট পদ্ধতি, সালফার পদ্ধতি, সোডা পাল্প পদ্ধতি। কাগজ উৎপাদন কোনটি সঠিক নয়? কুকিং লিখা সোডিয়াম সালফার থাকে কাগজ উৎপাদন, তারপর কাগজ ও বাঁশ উৎপাদন থেকে কাগজের দুটি অংশ নিয়ে গঠিত কাগজ ও কাগজ থেকে মন্ড উৎপাদন, তার মনে থেকে চিঠি উৎপাদন, তার হচ্ছে মন্ড উৎপাদন। সোডিয়াম সালফেট এবং সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট ইত্যাদি ইত্যাদি কাঠ ও বাসা থেকে তারপর লিগনিন এবং সেলুলোজ জাতীয় তারপর পৃথক করা থেকে এবং সেলুলোজের সংগ্রহ থেকে এর মাধ্যমে ভালো জেনে রাখা সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর সোডিয়াম কার্বনেট ইত্যাদি উপস্থিত করা থেকে বাদামি বর্ণের ব্ল্যাক লিকার, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট এবং লিগনিন ইত্যাদি। তারপর সাদা লিকারের উপাদান নয় কোনটি? সাদা লিকারের উপাদান হচ্ছে সোডিয়াম সালফেট, তারপর হচ্ছে সাদা লিকার। পাল্প তৈরির সময় ডাইজেস্টারে সাদা লিকার রাখা হয়ে থাকে, তারপর হচ্ছে সাদা লিকার মূলত 87.17%, তারপর সোডিয়াম সালফার 98.6%, সোডিয়াম হাইড্রোক্সাইড 34.3, সোডিয়াম কার্বনেট মিশ্রণ, তারপর সোডিয়াম সালফেট এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মূলত দ্রাবক হিসেবে কাজ করে। মন্ড তৈরিতে কাগজ উৎপাদনের ধারণা কোনটি? উত্তর আছে পাল্পিং। দেওয়া হচ্ছে কাগজ উৎপাদন পাল্প মন্ড এবং পাল্পকে বিভিন্ন ইউনিট প্রসেস ইউনিট এবং অপারেশন দ্বারা অসহ্য চিত্রহীন এবং হচ্ছে পাল্প পদার্থ এবং হচ্ছে মসৃণ পৃষ্ঠতল বিশিষ্ট ও পাতলা চিটে পরিণত থেকে নাম না হচ্ছে কাগজের মন্ডকে কাগজে পরিণত করার জন্য 3টি ধাপে অনুসরণ করা থেকে বিটিং, রিফাইটিং এবং পেপার শিট মার্কিং। তা হচ্ছে কাগজ তৈরির জন্য বিরঞ্জক রূপে কোনটি ব্যবহৃত থেকে ক্যালসিয়াম ডাইক্লোরাইড, হচ্ছে মন্ড তৈরি, তারপর সেটি যান্ত্রিক বিটার এবং হচ্ছে মন্ডকে বিটিংয়ের মাধ্যমে সুষম মন্ড পরিণত করা থাকে। এই মন্ডের সাথে রাসায়নিক দ্রব্য যেমন ফিলার সাইজিং দ্রব্য, সোডিয়াম কার্বনেট বিরঞ্জক হিসেবে ক্যালসিয়াম
ক্যালসিয়াম ডাইক্লোরাইড হচ্ছে যোগ করে, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট এবং জর্ডান ইঞ্জিন চালনা করে জিদ্রোনিন মসৃণ এবং পাল্পা পাওয়া যায়। এই যে প্রোটিনের মেশিনের ট্রাই এবং বরাবর চাপা প্রদান মসৃণ শীতে পরিণত পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে কোনটি সঠিক নয় হতে হবে সিলিকন ডাইঅক্সাইড 3 থেকে 8%। সিমেন্টের সাথে বাংলাদেশে উৎপাদিত সিমেন্টের পোর্টল্যান্ড সিমেন্টের শ্রেণীভুক্ত তার হচ্ছে মোটামুটি সংযুক্ত নিম্ন উৎপাদক সিলিকন চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড 60 থেকে 70%, তার হচ্ছে 62% সিলিকা হচ্ছে 20 থেকে 24%, 62%, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 3 থেকে 8%, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 1 থেকে 4%, হাইড্রোজেন অক্সাইড হচ্ছে 2 থেকে 5%, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে 1 থেকে 5%, চুন হচ্ছে 60 থেকে 70%, সিলিকা হচ্ছে 20 থেকে 24%, অ্যালুমিনিয়াম হচ্ছে 3 থেকে 8%, তার হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 1 থেকে 4%, আয়রন অক্সাইড 2 থেকে 5%, তার হচ্ছে জেনে রাখা ভালো, তার হচ্ছে সিমেন্ট 4 প্রকার হয়ে থাকে যথা একে পোর্টল্যান্ড সিমেন্ট, পুজোলান্না সিমেন্ট, তার হচ্ছে ক্যালসিয়াম সিমেন্ট, তার হচ্ছে ক্ষয় রোধকারী সিমেন্ট। তারপর হচ্ছে সিমেন্টের একটা উপাদানটি হচ্ছে নাকলে হতে পাওয়া যায়, তো হচ্ছে সিলিকা। তারপর হচ্ছে সিমেন্টের উপাদান হচ্ছে অথবা উপাদান হচ্ছে চুন বা লাইম, দেওয়া হচ্ছে এটি চুনাপাথর থেকে পাওয়া যায়। তারপর হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়াম নাকলে পাওয়া যায়। তারপর চেনা রাখা ভালো পোর্টল্যান্ড সিমেন্টের গঠন উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 60 থেকে 66, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে 17 থেকে 25, অ্যালুমিনিয়াম অক্সাইড 3 থেকে 8, তারপর আয়রন অক্সাইড হচ্ছে 2 থেকে 6, তার হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে 0.1 থেকে 5, সোডিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড হচ্ছে 0.5 থেকে 1.5, সালফার ডাইঅক্সাইড হচ্ছে 1 থেকে 3। তারপর সিমেন্টের তৈরির উপাদানের ক্ষেত্রে সঠিক না হচ্ছে আয়রন অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের 5% বেশি। সিমেন্টের তৈরি উপাদান হচ্ছে সিমেন্টের উপাদানকে দুভাগে ভাগ করা হয়েছে ক্যালক্যালিয়াস দ্রব্য এবং হচ্ছে আর্জিলিস দ্রব্য। তারপর হচ্ছে ক্যালক্যালিয়াস দ্রব্য উপাদান হলো চুনাপাথর সিমেন্টের রক্ষা এবং সততা ক্যালক্যালিয়াস যোগ্যতা হচ্ছে ক্ষার বজ্র। অপরদিকে আর্জিলিস দ্রব্য ফলে সিলিকা প্রধান যোগ্যতা হচ্ছে মূলত সিলিকা অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হচ্ছে আয়রন অক্সাইড থাকে। পোর্টল্যান্ড সিমেন্টে হয়ে থাকে কটি সিমেন্টের পদ্ধতি হচ্ছে 2টি, তার হচ্ছে সিমেন্টের উপাদান, তারপর পোর্টল্যান্ডের উৎপাদন পদ্ধতিতে সরবরাহ থেকে চামড়ার মিশ্রণ পদ্ধতি, ক্লিংকার উৎপাদন, তার হচ্ছে ক্লিংকার সিমেন্টের নত করেন, তার হচ্ছে 3টি, তার হচ্ছে পরিদত্তকরণ আদ্র শিল্প এবং শুষ্ক পদ্ধতি ক্লিংকার নিয়ামকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। উত্তর হচ্ছে ক্লিংকারের গুণাঙ্ক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড। তারপর হচ্ছে ক্লিংকার তৈরি, তারপর হচ্ছে ক্লিংকারের নিম্নলিখিত নিয়মগুলো অক্ষুণ্ণ রাখতে হবে থাকে। তারপর হচ্ছে চুন এবং সম্পৃক্তকরণ ফ্যাক্টর এলএসএফ জুয়েল ক্যালসিয়াম অক্সাইড বাই 2.8, সিলিকন ডাইঅক্সাইড 1.2, অ্যালুমিনিয়াম অক্সাইড 0.65, অ্যালুমিনিয়াম অক্সাইড। সিলিকা গুণাঙ্ক সিলিকন ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হচ্ছে আয়রন অক্সাইড 2.2 থেকে কোন সঠিক আয়রন মুক্ত সিমেন্ট সাদা হয়ে থাকে। তারপর হচ্ছে সিমেন্টের তৈরির মূলনীতি আয়রন মুক্ত সিমেন্টের সাদা হয়ে থাকে এবং হচ্ছে চাপের জন্য দেরি হয়ে থাকে। চুন কম থাকলে তারপর সিমেন্টের তাতে জমা পাতায় কিন্তু কম শক্ত, তারপর স্ট্যান্ড থাকে। তারপর চুন শক্তের জন্য 1 দশমিক থেকে 2 দশমিকের মধ্যে সিমেন্টের পাতা জল ধরে। সিলিকার অনুপাতে কম হলে জমাট এবং অ্যালুমিনিয়াম শক্ত পরিমাণ বেশি হলে তবে সিমেন্ট খুব তাড়াতাড়ি জমাট পাতে। তবে সিমেন্টের ক্লিংকারের সাথে কোনটি যোগ করা হয়ে থাকে 5% জিপসাম। তারপর হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের গুঁড়ায় তারপর হচ্ছে 5টি মূল উপাদান থাকে, যেমন হচ্ছে প্রাকৃতিক, তারপর হচ্ছে ট্রাইক্যালসিয়াম, তারপর হচ্ছে সিলিকাটা 85%, তারপর হচ্ছে এবং হচ্ছে 3 ক্যালসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে দ্বিতীয় উপাদান হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেটটা 25% এবং হচ্ছে 3 ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, দ্বিতীয় ক্যালসিয়াম হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে 3 ক্যালসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফ্লাইট, তারপর হচ্ছে 10% ফোটো ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড। আয়রন অক্সাইড এবং 95% বেশি থাকে। তারপর হচ্ছে নিচে কোনটি সিমেন্টটা ক্লিংকারের সাথে হচ্ছে সিমেন্টটা চাষি যেমন বাতার জন্য 5% জিপসাম এবং হচ্ছে ক্যালসিয়াম সালফেট এবং 2H2 তার সাথে বাতার জন্য হচ্ছে তার হচ্ছে 5% জিপসাম করা থাকে। জিপসামের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট 10 to 2H2, তার হচ্ছে ক্লিংকারের সংযুক্ত এই ক্ষেত্রে কোনটি সঠিক, তারপর হচ্ছে 3 ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। ট্রেনিং করার জন্য কোনটি ট্রেনিংয়ের মাধ্যমে হচ্ছে আমরা লেদারে পরিণত থেকে পশুর মাধ্যমে হচ্ছে উপযোগী করার জন্য এবং পদ্ধতিতে তারপর হচ্ছে লেদারে পরিণত করে ট্রেনিং বলা থেকে, তারপর হচ্ছে ট্রেনিংয়ের জন্য পদ্ধতি ব্যবহার করা হয় থেকে উপযুক্ত ট্রেনিং বা হারিতে ট্রেনিং এবং হচ্ছে ক্রোমিয়াম ব্যবহার করা থেকে, তার হচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে হচ্ছে আমরা কতক্ষণ বৃদ্ধিপাত হচ্ছে 300%। তার হচ্ছে ট্রেনিং হচ্ছে পলিফেনল এবং গ্লুকোসেনের যেটা মিশ্রণ এবং ইহাতে হচ্ছে প্রোটিনের সাথে বিক্রিয়া করে, তার হচ্ছে প্রোটিনকে তার হচ্ছে অধিকৃত করে। ইহা হচ্ছে আমরা অধিক পরিমাণে ট্রেনিং শোষণ করে এর মাধ্যমে হচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে হচ্ছে শোষণ পর্যন্ত বেড়ে যায়। তার হচ্ছে ট্রেনিং হলো তার হচ্ছে পরিমাণ ফেলানো গ্লুকোসাইডের মিশ্রণ, তার হচ্ছে ক্রোম ট্রেনিং এটার সঠিক নয় হচ্ছে ক্রোম ট্রেনিং 10% ট্রেনিং করা থাকে। ক্রোম ট্রেনিং তার হচ্ছে ক্রোম ট্রেনিং 2 প্রকার হতে হোক বাতা সিঙ্গেল পাতা, যেখানে বেসিক ক্রোমিয়াম সালফারটা তারপরে ব্যবহৃত হতে দ্বিপাত পদ্ধতি, যেখানে হচ্ছে সোডিয়াম ডাইস এই ক্রোমেটটা ব্যবহার করা থাকে উভয় ধাপই। তার হচ্ছে চামড়া কোলাজেন ক্রোমিয়াম তার হচ্ছে সামঞ্জস্য হচ্ছে কোঅর্ডিনেশন যোগ গঠন করে 90% ট্রেনিং ক্রোমের মাধ্যমে হচ্ছে পদ্ধতি ব্যবহার করা থেকে জেনে রাখা ভালো। এক পাতা সোডিয়াম কার্বনেটের মাধ্যমে হচ্ছে গ্লুকোজ যোগ করার মাধ্যমে বিচারের মাধ্যমে ক্রোমিয়াম সালফার এবং ট্রেনিং সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কুলিং করা হয় থাকে। ক্রোম ট্যানিং এবং হচ্ছে ক্রোম চামড়ার সাথে উপাদানের সাথে গঠিত কোলাজেন, তারপর হচ্ছে চামড়ার অ্যাসিডিটি কমানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে বোরাক্স, তারপর হচ্ছে দ্বিপাতা ক্রোম ট্যানিং, তারপর হচ্ছে দুপুরের 2 গ্রাম বা হচ্ছে পেটে রাখা হয়ে থাকে, হচ্ছে ওজনে 5% সোডিয়াম কার্বনেট এবং হচ্ছে লবণ থাকে নিশ্চিত সময়ের সাথে চামড়া তুলে এবং দ্রবণকে ছেড়ে করতে দিতে হয়ে থাকে। পরে চামড়াকে বিজয়ী করার জন্য একটি পেটে রাখা থেকে যাতে চামড়ার ওজনে 15% সোডিয়াম সালফার বিদ্যমান থাকে। তারপর সুতরাং ড্রাম পানি তুলে তারপর হচ্ছে পানি ড্রাম ধোয়া থেকে, তারপর চামড়ার অ্যাসিডিটি কমার জন্য বোরাক্স করা থেকে ট্যানিং প্রক্রিয়া ধাপ নয় কোনটি উত্তর হচ্ছে ব্রাঞ্চিং, তারপর হচ্ছে ট্যানিংয়ের প্রক্রিয়া
তারপর হচ্ছে কিউরিং সোকিং পানিতে বিছানো স্লাইমিং চুন সঞ্চয়করণ, তারপর লোমা দূরীকরণ, চুন দূরীকরণ, বেটিং পিকলিং, প্রোমোটেনিং, লেদার ফিনিশিং, তারপর কাঁচা চামড়া, তারপর কিউরিং সোডিয়াম ক্লোরাইড সহ সোকিং পানিতে লাইমিং চুন সার্ফিং এজেন্ট, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড দূরীকরণ শেষে মেশিন দ্বারা, তারপর সোডিয়াম ক্লোরাইড, তারপর ট্র্যাপিং, তারপর রিভিশন পিকলিং পিচেস 3% সালফারিক সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে ক্রোমাসিড সোডিয়াম সালফেট এবং সোডিয়াম বাইকার্বনেট, লেদার ফিনিশিং রঙ ইস্ত্রি করা, চামড়া ট্যানিংয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে ক্রোমিয়াম সালফেট। নিচের কোনটি চামড়া প্রক্রিয়ার কার্যকরণ জন্য ব্যবহার করা থাকে ক্রোমিয়াম সালফেট? চামড়ার চুনা প্রয়োগ করার জন্য নিচের কোনটি ঘটে? উত্তর হচ্ছে সবগুলো ঘটে। ব্যাখ্যা চুনা সংযোগকরণের ফলে তা হচ্ছে লোম অন্যান্য ক্যাটিন সমূহ পদার্থ দূর থেকে মিশিয়ে অন্যান্য, তারপর হচ্ছে প্রোটিন সহ পানিতে মিশিয়ে দূর হয়ে থেকে এসব আন্তঃভাবের ফলে বন্ধন দুর্বল হয়ে থেকে তখন পাইপের সমূহ দূরে সরে যায়, চামড়া উচ্চ ডিগ্রি সে দূরে থাকে চামড়া কোলাজেন, তারপর সেটা নিয়ে উপযুক্ত করে থেকে কিউরিনের ক্ষেত্রে সঠিক নয় হচ্ছে কিউরিন না, তারপর 16 দিন চামড়াকে দ্রবণে রাখতে হয় থেকে কিউরিং, তারপর চামড়ার প্রোটিনে যেন ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেজন্য কিউরিং করা থেকে সোডিয়াম ক্লোরাইড যা আছে কাঁচা লবণ সোডিয়াম ক্লোরাইড এবং কাঁচা চামড়া থেকে যথেষ্ট পানি নিয়ে বের করা থেকে যেন অসমলি হিসাবে কাজে লাগানো থেকে কিউরিং দু পদ্ধতিতে করা যায়। আর্দ্র লবণ কিউরিং হচ্ছে ব্রাইন কিউরিং, আর্দ্র লবণ কিউরিং পদ্ধতিতে চামড়ার উপর বেশি পরিমাণ লবণ ছড়িয়ে দিতে এবং হচ্ছে একটি লবণ সহায়ীকে চাপ দিতে 30 দিন প্যাকিং করা থেকে ব্রাইনের সমৃদ্ধ লবণ কিউরিং তারপর পদ্ধতি থেকে চামড়াকে গেলে কারো লবণ এলে 26.4% সোডিয়াম ক্লোরাইড যা দ্রবণে রেখে 16 ঘন্টা নাড়া দেওয়া থেকে কাঁচা দ্রবণে কিউরিংয়ের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা থেকে সোডিয়াম ক্লোরাইড তারপর সার্ভেনিং এজেন্ট হিসেবে সঠিক নয় কোনটি? উত্তর হচ্ছে কাজে অ্যামোনিয়া সায়ানাইড এবং হচ্ছে H2-।